সন্ধ্যার আকাশে তখন নরম বেগুনি আর কমলা রঙের খেলা, সূর্য অস্ত যাচ্ছিল ধীরে ধীরে। বাতাসে একটা মিষ্টি ঠান্ডা ভাব, হালকা দুলে যাওয়া ফেরি লাইটসগুলো যেন পুরো পরিবেশকে এক মোহময় আবরণে ঢেকে দিচ্ছে। চারপাশে ছোট ছোট দ্বীপ জ্বলছে, মোমবাতির আলোয় ঝিকমিক করছে সাজানো টেবিলগুলো। গাছের পাতার ফাঁক দিয়ে জ্বলজ্বল করছে রঙিন লাইট, যেন তারারাও আজ এই আনন্দে যোগ দিয়েছে। একপাশে ছোট্ট এক মঞ্চ, ফুলের তোড়ায় সাজানো, যেখানে বর কনে বসবে। অতিথিরা হাসিমুখে এসে শুভেচ্ছা জানাচ্ছে, কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত, আর বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছে আনন্দে। হালকা মিউজিক বাজছে, রোমান্টিক কিন্তু শান্ত একটা সুর, যা পুরো পরিবেশকে আরও স্বপ্নিল করে তুলেছে। খাবারের টেবিল থেকে ভেসে আসছে সুগন্ধি, যেন সন্ধ্যার আবেশে আরেকটু উষ্ণতা যোগ করছে। আংটি বদল অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। কালো রঙের কুর্তা জড়িয়েছে তাসফিন। সৌহার্দ্য একই রকম কুর্তা পরেছে, তবে নিচের দিকটা ভিন্ন। মাহির এদিক সেদিকে দৌড়াদৌড়ি করতে ব্যস্ত, তার পিছু ছুটে চলেছে ঝুমুর। মাহির দ্বারা, এই মাহির। খালাম্নির কথা শুনতে নারাজ সে, চট করে গিয়ে কোলে উঠে গেল নবীনের। হেই নবাব, দৌড়াচ্ছ কেন? নবাব ডাকটা ভালো লেগেছে তার, খিলখিলিয়ে হেসে উঠল মাহির। খালাম্নি, আঙ্গুল উঁচিয়ে দেখালো মাহির, সামনের দিকে। সেদিকে তাকালো নবীন, ঝুমুর দাঁড়িয়ে আছে। বাদামি রঙের লং ড্রেস পরেছে মেয়েটা। অমায়িক লাগছে তাকে। এই মাহিরের বাচ্চা, নেমে আয় বলছি। নেমে গেল মাহির, এবার ছুটে নবীনের পিছনের দিকে। হা হা করে হেসে উঠল নবীন। কারণ ব্যতীত হাসায় বিরক্ত হলো ঝুমুর। পাগলের মতো হাসছেন কেন? থেমে গেল নবীন। এত বড় অপমান! আসলে কি বলো তো, সামনে যদি এত বড় পাগলি থাকে তাহলে না হেসে উপায় আছে? ডিরেক্ট পাগলি বলে সম্বোধন করেছে ঝুমুরকে, অবাক নেত্রে চেয়ে রইল ক্ষণকাল ঝুমুর। তেতে উঠল সে। তোমার তো সাহস কম না আমাকে পাগলি বলো? তোমার তো সাহস কম আমাকে পাগল বলো? চুপটি করে গেল ঝুমুর, মেজাজ খারাপ করতে চাচ্ছে না সে। আপাতত অনুষ্ঠানে কোনো রকম ঝামেলা করতে চায় না সে। চুপচাপ স্থান ত্যাগ করল। নবীন মনে মনে কুটিল হাসল। মজা পেয়েছে সে। অপেক্ষা করছে তাসফিন, এত অপেক্ষা? সে অপেক্ষা করার মানুষ নয়, তবে ফারার বেলায় সে ধৈর্যশীল। আপাতত বউকে বাড়িতে নিতে হবে তাকে। হালকা মেরুর রঙের লং গোল জামা পরেছে ফারাহ, নিচের দিকটা সোনার তরি কাজ করা। বড় করে পিছন থেকে হাত গলিয়ে ঘোমটা টেনে দেওয়া কপাল পর্যন্ত। হালকা মেকআপ, হাত ভর্তি চুড়ি, পায়ে নরমাল জুতো। স্নেহা এবং নূপুর তাকে নিয়ে দুতলা থেকে নেমে এলো। বুকের ধুকধুক শব্দ শুনতে পাচ্ছে কি তাসফিন? হয়তো শুনতে পাচ্ছে, তাই তো বুকের কাজটায় হাতটা চেপে ধরেছে। এলোমেলো হলো তার দৃষ্টি, মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছে, ভেতর শুকিয়ে কাঠ। ভেতরের সুপ্ত ইচ্ছে বেরিয়ে আসতে চাইছে প্রকাশ্যে। চোখাচোখি হয় জনের আখি মিলে। আচ্ছা, মিলে কি অনুভূতি? তীব্র বুক ধরফিয়ে নিয়ে নিচে এলো ফারাহ। তাসফিনকে চিনে, লোকটা তার স্বামী, কিন্তু তার সহিতে ঘর হয়নি এখনো। তার রাগ, অভিমান, অঙ্কর, তাকে আদেও সামলাতে পারবে ফারাহ? শুভক্ষণ ঘনিয়ে এলো অতিদ্রুত, পাশের পুরুষটিকে আবারও পাবে ফারাহ। চাপা স্বরে বলল, ইউ আর লুকিং সো প্রিটি সুখ। চকিতে দৃষ্টি ঘুরিয়ে তাকায় ফারাহ, অধর কোণে লছে তাসফিনের দুষ্টু দুর্বোধ্য হাসিটা। মিসেস শেখ, কাল রাত থেকে আপনি তাসফিন শেখের নামে বন্দী হবেন নিশ্চিতভাবে। সম্পর্ক মানে অনেকগুলো দায়িত্ব। মা বাবা, ভাই বোন, স্বামী নামক একজন ব্যক্তিগত পুরুষ। নতুন একটি পরিবার, একটি বিয়ের দ্বারা তৈরি হয় অনেকগুলো সম্পর্ক। অনামিকা আঙ্গুলে কোমল স্পর্শ পেয়ে ভাবনায় ছেদ পড়ল, আঙ্গুল ছুঁয়ে তাসফিন পরিয়ে দিয়েছে নিজের নামের ডায়মন্ডের রিংটা। অতঃপর তার দিকে এগিয়ে দিল আরও একটি রিং, ফারাহ নির্দ্বিধায় তা পরিয়ে দিল তাসফিনের আঙ্গুলে। আখি মিলল দুজনার, অনুভূতির অদলবদল হলো কিনা তা জানা নেই। তবে লজ্জায় আর্স্ট হলো ফারাহ, দৃষ্টি ঘুরিয়ে সামনের দিকে তাকালো। আনন্দে ভরে উঠে চারিপাশ, রুবেনা শেখ আনন্দে আত্মহারা রীতিমতো। ছেলের বউ নিয়ে যেতে পারবে অবশেষে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। স্নিগ্ধ বিকেল, সারাদিনের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে, আর প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে উঠেছে। আকাশের নরম রোদ সোনালি আভায় চারপাশ রাঙিয়ে তুলছে, লালচে কমলা আলোয় রঙিন হয়ে ওঠে দিগন্ত। গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলতে লাগল। পাখিরা নিড়ে ফেরার প্রস্তুতি নিতে শুরু করে। বিকেল মানেই খোলা মাঠে শিশুরা খেলায় মেতে ওঠা, নদীর ধারে জেলেদের মাছ ধরা, আর গাছতলায় বয়স্কদের গল্পের আসর। ক্লান্ত দিনের শেষে একটু স্বস্তির পরশ বয়ে আনে। রুমে বসে আছে ফারাহ,
সন্ধ্যা বেলায় গায়ে হলুদ, পরপর অনুষ্ঠানগুলোর জন্য বেগপো হাতে হচ্ছে তাকে। তার উপর দিয়ে যে কি যাচ্ছে একমাত্র সেই জানে। পরনে বাদামি রঙের সালোয়ার স্যুট, এটা দিয়ে গেছে নূপুর। রুবেনা শেখ সবকিছু ছেলের বউয়ের জন্য নিজে পছন্দ করে এনেছেন। অন্ধকারে বে আছে রুম, কারেন্ট গেল সবে। তার উপর ওড়না খুঁজে পাচ্ছে না ফারাহ, আকস্মিক অনুভব করল দরজা খুলে ভেতরে কেউ প্রবেশ করেছে। কে? মৃদু স্বরে জিজ্ঞাসা করে ফারাহ, অবয়ব কাছাকাছি এগিয়ে এসে জড়িয়ে ধরে তাকে। ত্বকে উঠে ফারাহ, স্পর্শটা বড্ড অচেনা লাগলো তার নিকটে। কই তাসফিন তো এভাব ছোঁয় না, তার স্পর্শ যে খুব করে চেনা ফারাহ। কে আপনি ছাড়ুন আমায়। কারেন্ট চলে এলো, ফারাহ ঘুরে দাঁড়ালো তৎক্ষণাৎ। ফর্সা লোকটা দাঁড়িয়ে আছে, ফারাহ কি তাকে চেনে? না, তাকে তো চিনে না। ব্যস্ত হয়ে উঠে সাইফুল, ব্যস্ত কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দাও ফারাহ। আমি ভেবেছিলাম তুমি নূপুরকে সারপ্রাইজ দিতে এসে। কথা আটকায় সাইফুলের। প্রত্যুত্তরে কি বলা যায় তা খুঁজে পায় না ফারাহ। শুকনো ঢোক গিলল সে, স্পর্শটা মোটেও পছন্দ হয়নি তার, তবে সাইফুল যে বলছেন তিনি ভুল করেছেন। আমাকে ক্ষমা করো ফারাহ, আমি দুঃখিত। নিচ থেকে ভেসে এলো নূপুরের কণ্ঠস্বর, সাইফুল অপেক্ষা করল না, ছুটে গেল সেদিকে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আকাশে রং হারানো সূর্যের শেষ আলো, হালকা সোনালি আভা মিশে গেছে ধূসর মেঘের সাথে। বাতাসে এক ধরনের নিস্তব্ধতা, যেন সমস্ত শহর আজ ক্লান্ত। জানালার একপাশে গুটিসুটি হয়ে বসে আছে ফারাহ। মাথার চুল এলোমেলো, হয়তো বাতাসের ছোঁয়ায়, হয়তো দিনের ক্লান্তি জমে আছে সেখানে। হাত একসাথে জড়িয়ে রেখেছে কোলে, আঙুলগুলো মাঝে মাঝে কাঁপছে অজান্তেই। চোখের কোণে শুকিয়ে আসা কান্নার দাগ, দৃষ্টি হারিয়ে গেছে দূরের কোনো শূন্যতায়। জীবন তাকে এমন এক বাঁকে এনে দাঁড় করিয়েছে যেখানে সবকিছুই অর্থহীন মনে হচ্ছে। বাতাসে একটানা শিরশিরে শব্দ, যেন প্রকৃতিও তার বিষণ্ণতার সাক্ষী। কেউ তাকে ডাকছে না, কেউ তার কাছে এসে বসছে না এই বিকেল, এই একাকিত্বই তার সঙ্গী হয়ে বসে আছে নিঃশব্দে। হো হো শব্দ করে কেঁদে উঠল সে, হঠাৎ করেই নিজেকে বড্ড অপবিত্র বলে মনে হচ্ছে তার। কই তাসফিন ছুলে তো এমন লাগে না। স্নেহা এসে ডেকে গেছে তাকে, অথচ দরজা খুলেনি মেয়েটা। অস্থির পায়ে এদিক সেদিকে করছে স্নেহা। স্নেহাকে অস্থির দেখে দূর হতে এগিয়ে এলো তাসফিন। কি হয়েছে স্নেহা? অস্থির দেখাচ্ছে। আমতা আমতা করছে স্নেহা, সে বড্ড ভয় পায় তাসফিনকে। আসলে, তুমি কি আমাকে কোনো কারণবশত ভয় পাচ্ছ? দেখো কিছু হয়ে থাকলে বলো আমাকে। আসলে ভাইয়া ওই ফারাহ না কখন থেকে রুমে বসে আছে, দরজা খুলছেই না। চিন্তিত হলো তাসফিন, ব্যতিব্যস্ত হয়ে দ্রুত পায়ে দুতলায় গেল। কি হলো তার বউটার? এমনিতে তো টোটো করে ঘুরে বেড়ায়, আজকে কি হয়েছে? দরজায় কাছে এসে ধাক্কা দিতেই খুলে গেল তা। ফারাহ। চকিতে ঘাড় ফিরিয়ে তাকালো ফারাহ। দৃষ্টি তার ঝাপসা। লেফটেন্যান্ট সাহেব আমাকে জড়িয়ে ধরুন প্লিজ। তাসফিন থমকালো, চমকালোও বটে। ফারাহ কি বলছে তাকে জড়িয়ে ধরতে? ভাবনাটুকু সাইডে রেখে এগিয়ে গিয়ে আলতো করে জড়িয়ে ধরে শীর্ণ বদনখানি। বক্ষপৃষ্ঠে মিলিয়ে নেয় মুহূর্তের মধ্যে। হো হো করে কেঁদে উঠল ফারাহ। হেঁচকি উঠে গেল তার, জড়ানো কণ্ঠে বলল, ভালো করে ধরুন না, এমন ভাবে ধরুন আপনার স্পর্শ ছাড়া আর কারো স্পর্শ যাতে না থাকে। বক্ষে ব্যথা হয় তাসফিনের, কাঁপছে কণ্ঠনালী। সুখ, কি হয়েছে তোমার? আমাকে বলো। আমি আপনার ছোঁয়া চাইছি লেফটেন্যান্ট সাহেব। আমাকে ছুঁয়ে দিন না। ফারার অভিব্যক্তি বুঝতে পারছে তাসফিন, তবে সে নিশ্চিত কিছু হয়েছে যা ফারার সত্তা নাড়িয়ে দিয়েছে। জড়িয়ে ধরে তাসফিন, তুলে নেয় পাজা কোলে। আলগোছে শুইয়ে দেয় বিছানায়, ফের এলো উপরে। নিজের বক্ষপৃষ্ঠে পিষ্ঠ করল মেয়েটাকে। জড়িয়ে নেয় বাহু ডোরে। সন্ধ্যা নেমে এলে আকাশে লাল কমলা আভা ছড়িয়ে পড়েছে। বাতাসে রয়েছে এক ধরনের মিষ্টি শীতলতা, চারপাশের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে এসেছে। দূর থেকে ভেসে আসে আজানের সুর, পাশের গাছ থেকে টুপটাপ করে পাতা ঝরে পড়েছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো একে একে জ্বলে উঠছে, আর নরম আলোয় চারপাশের পরিবেশ হয়ে উঠছে মোহনীয়। সামনের বারান্দায় টিমটিম করে জ্বলছে হলুদ আলো। হলুদ সন্ধ্যা, গায়ে হলুদের দিন ফারাহ নামক মেয়েটাকে দেখে যেন মনে হয়, ও নিজেই একটা হলুদ রঙের ফুল। চারপাশ আলো করে রেখেছে ওর উজ্জ্বল হাসি। গাঢ় হলুদের শাড়িতে, খোপায় গুজে রাখা গাঁদা আর রজনীগন্ধার মালায়, কপালে ছোট্ট টিপ আর হাতে মেহেদির নকশায় সে একেবারে যেন বসন্তের রানী। পরিবারের সবার হাসি আনন্দে বাড়িটা মুখরিত। গানের তালে তালে সবার নাচ,
খিলখিল হাসির শব্দ, আর মেয়েটার ওপর একে একে হলুদ মাখিয়ে দিচ্ছে তার আপনজনেরা। কেউ গালে আলতো করে হলুদ ছুঁয়ে দিচ্ছে, কেউ হাতে, কেউ বা পায়ে। হলুদের গন্ধে, ফুলের সৌরভে আর কাঁচা চন্দনের শীতলতায় সে মুহূর্ত যেন জাদুর মতো। চারপাশে ঝুলছে রঙিন পর্দা, আর ছোট ছোট আলোক বাতি এর ঝলক। মাটিতে বিছানো গোলাপ, গাঁদা আর বেলির পাপড়ি সবকিছু মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ। বন্ধু বান্ধবীরা ওকে ঘিরে বসে মজার গল্পে মেতে উঠেছে, কেউ কেউ মেহেদি আঁকছে হাতে, কেউ বা কনের জন্য গানের লিরিক ঠিক করছে। ফারাহ খানিকটা লজ্জায় নত হয় মস্তক। হলুদ রঙা ফতুয়া পড়েছে তাসফিন, বন্ধু মহল এসেছে তার, আড্ডায় তত্ত্ব হয়েছে সে। লেফটেন্যান্ট কমান্ডার রায়ান কাঁধে হাত রাখল তার। ব্রো, ফাইনালি বিয়েটা করেই ফেলছিস? নিম্নাষ্ট কাম রে হাসল তাসফিন। আকস্মিক সুয়েজ ব্যস্ত কণ্ঠে বলল, ভাই ভাই একটা কথা মনে রাখিস, ভাবি কিন্তু আমাদের ছোট, হ্যাঁ। সেটা ভুলে গিয়ে নিজের শক্তি দেখাতে যাস না। কপাল কুঁচকে এলো তাসফিনের, দাঁত পিষে বলে, আবে লা চুপ কর, আগে নিজের অতীত মনে কর। ভাবিকে হসপিটালে পাঠিয়েছিলি ভুলে গেছিস? মুখখানি চুপসে গেল সুয়েজের, হো হো করে হেসে উঠল রায়ান, মনসুর আর তাসফিন। ব্যথিত কণ্ঠে বলে উঠে মনসুর, কপালটা কি আমার ফুটো? একটা বিয়া হইল না। তাসফিন, তোর একটা লিকা আমাকে দিয়ে দে ভাই। সহসা হেসে ফেলল রায়ান। হ্যাঁ তাসফিন, আমাদের মনসুরের একটা ব্যবস্থা করে দে। লিকা বলতে স্নেহা ব্যতীত কেউ নেই, আর ও তো ছোট মানুষ, তুই সামলাতে পারবি না। ভাবলেশীন জবাব তাসফিনের, মন ভেঙ্গে গেল মনসুরের। অয়তা ছেলে, তুই জানিস আমি সামলাতে পারবো কিনা? তাসফিন বাঁকা হাসল, এগিয়ে গিয়ে মনসুরের কানে কি যেন একটা বলল। থতমত খেয়ে গেল মনসুর, ভ্রু কুচকে নেয় বাকিরা। রায়ান প্রতিবাদ করল, এই কি বললি তুই ওকে তাসফিন? আমাদের বল। সুয়েজ একই টুনে বলে, হ্যাঁ হ্যাঁ আমাদের বল। তাসফিন এমন কিছু বলল যা শুনে উপস্থিত সবাই থমকে গেল, লজ্জায় হা হয়ে গেল মনসুর। সুয়েজ বিস্ময় নিয়ে বলল, ভাই তুই যে এত নির্লজ্জ এটা কি ভাবি জানে? ফিচলে হাসে তাসফিন, সুয়েজ ফের বলল, ভাই বিবাহিত হয়েও কখনো এটা করার কথা ভাবিনি, আর না বউকে বলেছি। আর তুই কিনা? রায়ান ফট করে বলল, তাসফিন হচ্ছে আসল খেলোয়াড় ব্রো। মনসুর হতাশ, কি বলার নেই তার। কষ্টে বুকটা ফাটে তার। বেশ ভাব নিয়ে চুলগুলোকে ব্যাকব্রাশ করল তাসফিন। পাশ কাটিয়ে চলে গেল স্টেজের দিকে। যেতে যেতে আওড়ালো, তাসফিন শেখ একটাই, এক পিস কিন্তু। হলুদ দেওয়া সম্পূর্ণ হলো সবে, ঝুমুর নিজ দায়িত্বে ফারাহকে নিয়ে রুমের দিকে অগ্রসর হয়। চুপচাপ হাঁটছে ফারাহ, ঝুমুর অনেকক্ষণ ধরে কিছু একটা বলতে গিয়েও পারছে না। আইধাই করে শেষমেশ বলেই ফেলল, আচ্ছা তুমি তো এত ছোট, মাত্র 17 বছর বয়স, সবে কলেজে উঠেছ, তাহলে কেন বিয়ে করছো? আমার ভাইকে কেন? সে তো তোমার থেকে বড়, একটু না অনেকটাই বড়। ঝুমুরের কথার উত্তরে কিছু বলতে পারছে না ফারাহ, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সে। বলবেই বাকি, আচ্ছা সত্যি তো সে কেন বিয়ে করছে? মানলাম যখন ফ্যামিলি বলেছিল 1 বছর আগে বিয়ে করতে, তখন না হয় তুমি একটু বেশি ছোট ছিলে, কিন্তু এখন? তুমি তো মডার্ন যুগের মেয়ে, তাহলে কেন বিয়ে করছো? এদিক সেদিকে তাকাচ্ছে ফারাহ, ঝুমুর এত কঠোর কেন? তার ব্যবহারগুলো কঠিন মনে হচ্ছে। প্রশ্নগুলো তার চেয়েও কঠিন। কি হলো, উত্তর দাও, কেন করছো বিয়ে? উত্তর দিবে কিনা? ফ্যাচ ফ্যাচ করে কেঁদে দিল ফারাহ। আহা, মুখ বনে গেল ঝুমুর। এই তুমি কাঁদছো কেন? আরেহ থামো। থামাতে ব্যর্থ ঝুমুর। সে তো একটু মজা করতে চেয়েছিল বাচ্চা ভাবির সঙ্গে, অথচ মেয়েটা এতটাই বাচ্চা যে এই সামান্য ব্যাপারে কেঁদে দিয়েছে। আগমন ঘটে তাসফিনের, সিঁড়ি বেয়ে এগিয়ে এলো সে। কি হয়েছে? দৃষ্টি গেল ফারার দিকে, মেয়েটা নাক টানছে। টুপ টুপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। আখিদয় ছোট হয়ে এলো তাসফিনের, চোয়াল হয় শক্ত। ঝুমুরকে উদ্দেশ্য করে শুধোয়, কি হয়েছে ওর, এভাবে কাঁদছে কেন? দাঁত বের করে হেসে ফেলল ঝুমুর। তোমার বাচ্চা বউকে কিছু প্রশ্ন করেছিলাম, বেচারি আমার ভয় কেঁদে দিয়েছে। সহসা হেসে ফেলল তাসফিন। বোন তার দুষ্টু, বরাবরই এমন ভাবে কথা বলবে, মাঝে মাঝে বড়রাও কনফিউজড হবে। এবারে হলো তার নাবালিকা বউটা। তুই কি ভালো হবি না ঝুমুর? মুখ বাঁকালো ঝুমুর। ওকে ভাইয়া, আমি আর কিছু বলছি না। বাই দা ওয়ে ছোট ভাবি, শুনো আমি তো জাস্ট মজা করছিলাম। আচ্ছা ভাইয়া, তুমি তোমার বউকে রুমে দিয়ে এসো। পা বাড়ায় ঝুমুর, তৎক্ষণাৎ থামে ফের। পিছন ঘুরে তাসফিনের উদ্দেশ্যে আওড়ালো, আর হ্যাঁ রুমেই দিয়ে এসো, উল্টো পাল্টা কিছু করো না আবার। কপাল মৃদু কুঁচকে নেয় তাসফিন।
ওই তুই দাঁড়া। ঝুমুর কে আর পায় কে, সে গুটি গুটি পায়ে স্থান ত্যাগ করল। বড় ভাই মানেই আবদারের জায়গা। বাবা কোনো কিছুতে না করলে ভাই বা বোন তো আছেই তার। আনন্দে নাচতে নাচতে চলে গেল ঝুমুর। ঝুমুর যাওয়া মাত্র সম্পূর্ণ দৃষ্টি নিবন্ধ করল ফারার আদলে। মেয়েটার নাজুক অবস্থা, কেঁদে কেটে একাকার অবস্থা। বিরক্ত হল তাসফিন, টেনে ধরে তার চুলের একাংশ। ব্যথিত কণ্ঠে চেঁচায় ফারাহ, আমি ব্যথা পাচ্ছি লেফটেন্যান্ট সাহেব। পাওয়াই উচিত, এমন ছিচকাদুনে কেন তুমি? কথায় কথায় কাঁদে। চিকন নাকের ডগা ফুলে উঠে ফারার, রাগলো বোধ হয় সে। গডগ শব্দ করে রুমের দিকে অগ্রসর হয়, পিছু নেয় তাসফিন। প্রেয়সীর অভিমান তো কমাতে হবে, মন আঙিনায় অভিমানের পাহাড় তৈরি হয়েছে। তীব্র বুক ধরফরানি নিয়ে এগিয়ে গেল সেদিকে পানে। অয়তা, কমান্ডার, 1 নাম্বার দুষ্টু। তাকে যখন তখন বকছে। এই লোকটাকে তো লাথি দিয়া নেটওয়ার্কের বাইরে ফেলে দেওয়া উচিত। নানা মঙ্গল গ্রহে পাঠানো উচিত, যাতে এলিয়েনের কাজ থেকে শিখে আসতে পারে কিভাবে বউ আদর করতে হয়। কথাগুলো রয়ে গেল কণ্ঠনালীতে। বক্ত করেনি একটি শব্দ। ওই দাঁড়াও, আসবেন না আমার পিছু পিছু, ফাজিল লেফটেন্যান্ট কমান্ডার। আপনার সঙ্গে আমার সব সম্পর্ক দি এন্ড। হেসে ফেলল তাসফিন। এটা কোনো কথা? বউকে বড় করতে হবে তার। ওই দাঁড়াতে বলছি। নাক টানে ফারাহ, কান্নারত স্বরে বলল। আমি আম্মাকে ডাকবো, যান আপনি। টুপ করে রুমে ঢুকে গেল, দরজা আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয় সে। প্রবেশ করল তাসফিন, অধর পিঠে দেখা দিল দুষ্টু হাসি। আব তুমারি কে হোগি বেবি। ভুলভাল হিন্দি বলা বন্ধ করেন আর আমার ঘর থেকে যান পচা মানুষ। এভাবে বলে না তো সুখ। দুষ্টুমি সহিত বলল তাসফিন, রাগ লাগছে ফারার। লোকটা মজা নিচ্ছে তার, থাকবে না সে রুমে ধ্যাত। বেরিয়ে যেতে নিল বাইরে, তবে তা সম্ভব হলো কই? কনুইয়ে টান পড়ল, আটকা পড়ে বাঁধনে। কক্ষটি ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত, শুধু জানালার ফাঁক গলে আসা চাঁদের আবছা আলো মেঝেতে সোনালি রেখা এঁকে দিয়েছে। বাতাসে এক ধরনের নরম উষ্ণতা, যেন নিঃশ্বাস আর হৃদস্পন্দনের সুর মিলেমিশে এক অভূতপূর্ব সঙ্গীত রচনা করছে। একজোড়া মানব মানবী, একে অপরের খুব কাছাকাছি, আলিঙ্গনে আবদ্ধ। আরও এগিয়ে এলো পরস্পরের খুব কাছে। ছায়ার আড়ালে তাদের মুখ স্পষ্ট নয়, কিন্তু অনুভূতির ভাষা এতটাই গভীর যে আলো দৃশ্যের প্রয়োজন পড়ে না। ফারাহ নামক মেয়েটি মৃদু কাঁপছে, হয়তো শীত, তা বোধ হয় আবেগের দোলা। তাসফিন ধীর লয়ে তার আঙুলে আঙুল জড়িয়ে ধরে, নিঃশব্দ মুহূর্তের মাঝেও এক ধরনের গুঞ্জন হৃদয়ের কথা হৃদয় বোঝে। ফারাহ মাথা তাসফিনের কাঁধে হেলে পড়ে, চোখ বুজে সে অনুভব করে তার হৃদস্পন্দন। তাসফিন তার চুলে আলতো ছোঁয়া দেয়, যেন অন্ধকারের মধ্যেও মায়ার আলো ছড়িয়ে দিতে চায়। তাসফিন নড়ে উঠে, স্পর্শ করে গালে গাল। হলুদ রঙা কপল আরও হলদেটে আবরণে রাঙিয়ে তুলে। হলুদ রঙে রাঙিয়ে দিলাম, তোমার স্পর্শে সোনালি সন্ধ্যা সাজিয়ে নিলাম। ভালোবেসে বন্দি বানালাম, তরঙ্গে তোমার ছোঁয়া পেলাম। ঝিরিঝিরি বৃষ্টি নরম আর কোমল। আকাশ ঢেকে আছে মেঘে, হালকা ঠান্ডা বাতাস বইছে চারপাশে। ছোট ছোট ফোঁটা মাটিতে পড়ে এক ধরনের স্নিগ্ধ শব্দ তুলছে টুপটাপ, টুপটাপ। গাছের পাতা ভিজে উজ্জ্বল হয়ে উঠেছে, পথঘাট সিক্ত হয়ে চিকচিক করছে। দূরে কোথাও একলা পাখি ডানা ঝাপটাচ্ছে, গাছের পাতার ফাঁকে ফোঁটা ফোঁটা জল জমে মুক্তোর মতো ঝলমল করছে। বৃষ্টির স্পর্শে মাটির গন্ধ আরও তীব্র হয়ে উঠেছে, যেন মন ভরে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে। মিটামিটা বৃষ্টি, বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস টেনে নেয় তাসফিন। ল্যাপটপ হাতে এগিয়ে গিয়ে বিছানায় বসল। আপাতত মেইলগুলো চেক করতে হবে তাকে। নাইদের অনেকগুলো মেইল এসেছে এবং কি অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে অফিসিয়ালি মেইল পাঠানো হয়েছে, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে তাকে ফিরতে হবে। তাসফিন কিছু দিন পূর্বেই আরও কিছুদিন ছুটির জন্য লিভ অ্যাপ্লিকেশন জমা পাঠিয়েছিল। কিন্তু নেভাল হেডকোয়ার্টার থেকে ছুটিটা বাতিল করা হয়েছেন। তাকে যথাসম্ভব দুদিনের মধ্যে ডিউটিতে জয়েন করতে হবে। কাল তার বিয়ে, ফিরতে হবে রাতের দিকে। তার মানে তার হাতে দুদিন আছে, পুরো একদিন চলে যাবে এসব বিয়ে এবং বাড়িতে ফেরার ঝামেলায়। পরে মাত্র একটি দিন পাবে ফারার সঙ্গে সময় কাটানোর। পরপর রাতেই তাকে ব্যাক করতে হবে। ল্যাপটপের শাটার অফ করে উঠে গেল তাসফিন, এগিয়ে গেল জানালার কাছে। বিরক্ত সে, বড্ড বিরক্ত। আচ্ছা, এই মুহূর্তে যদি সে ফারার কাছে যায় তাহলে কি অন্যায় হবে? কিসের অন্যায়? তার স্ত্রী সে, অধিকার তো আছেই। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বাতাসে জানালার কাছে লাগানো সফেদ পর্দাগুলো এলোমেলো ভাবে উঠছে। লাইট লিয়ে বিছানার দিকে এগিয়ে গেল ফারাহ। হাত ভর্তি মেহেদি লাগানো তার। বিয়ের মেহেদি যে,
খুব শখ করে আঁকা। কোথাও একটা লুকানো রয়েছে তাসফিনের নামের অক্ষর, যা খুঁজে বের করবে সেই পুরুষ। এলোমেলো করে রাখা বিছানার উপর বিয়ের লেহেঙ্গা, জুয়েলারি সবকিছু। কাল সকাল সকাল পার্লার থেকে লোক আসবে তাকে সাজাতে, তাই তো আগে থেকেই স্নেহা, নূপুর এগুলো বের করে রেখেছে। দরজায় টোকা পড়ল, জষ্ট ইন্দ্রিয় সজাগ হয় ফারার। এখন কে এসেছে? গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল সে। ভেতরে প্রবেশ করে তাসফিন। চমকায় ফারাহ, লজ্জিত হয় খানিকটা। দুহাত পকেটে গুজে টান টান হয়ে দাঁড়ালো তাসফিন। দৃষ্টি তার সামনের মেয়েটির থুতনিতে। কালো তিলটা চুম্বকের ন্যায় টানছে তাকে। এদিক সেদিকে তাকিয়ে নিঃশ্বাস ছাড়ল সে। এগিয়ে গেল আলগোছে। হাত স্পর্শ করে ফারার। কথা আছে। বারান্দায় গেল ফারাহ সহিত তাসফিন। দেয়াল ঘেঁষে বসল নিচে, অবাক নেত্রে চেয়ে রইল ফারাহ। হাত টেনে নিজের কাছে বসায় তাকে। ফারাহ চুপচাপ বাধ্য বালিকার ন্যায় বসল। আইধাই করে শুধোয়। কিছু বলবেন? ভালো লাগছে না। আকস্মাৎ এমনতর কথায় অবাক হয় ফারাহ। পল্লব ঝাপটায় অবুঝের ন্যায়। হাসল তাসফিন, সূক্ষ্ম সেই হাসি। হাত দেখাও। বলতে দেরি দুহাত মেলে ধরতে দেরি হয়নি ফারার। এই দেখুন মেহেদি দিয়েছি বিয়ের। আপনার নামের অক্ষর আছে খুঁজে দেখুন। চঞ্চল ফারার অধর পানে দৃষ্টি তাসফিনের, কথাগুলো বলে স্থির হল সে। অধর জুড়ে রয়েছে প্রাণবন্ত হাসিটুকু। হাতে হাত ছোঁয়ায় তাসফিন, খুব সূক্ষ্মভাবে খুঁজে বের করে নিজ নামের প্রথম অক্ষরটি। আলগোছে ছুঁয়ে দেয় অধর দুটি, কম্পিত হয় ফারার সর্বাঙ্গ। মিসেস শেখ, আপনাকে আমি ব্যতীত অন্য কিছু দেওয়ার নেই। আপনাকে আমাকে নিতে হবে, মানতে হবে, হো করতে হবে। হোক সেটা কঠিন, কিন্তু দিন শেষে আমি আপনার মাঝে সুখ খুঁজে নেব। আপনার কর্তব্য আমাকে আপনার সুখ থেকে সামান্য সুখটুকু দেওয়া। ঠিক আছে? তাসফিনের মোলায়েম কণ্ঠে শোনা কথাগুলো ভীষণভাবে ভালো লাগলো ফারার নিকটে। সে কথাগুলো কতটা বুঝতে পেরেছে তা সঠিক জানা নেই, তবে যতটা পেরেছে তাতেই খুশি। অর্থাৎ তার মাঝেই তাসফিনের সুখ লুকিয়ে রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, আপনার লজ্জা লাগে না রাতবিরেতে আমার ঘরে আসছেন? দুষ্টুমির ছলে আওড়ালো ফারাহ, কাঁধে মাথা হেলিয়ে দেয় তাসফিন। অসম্মতি জানায়। একটুও লজ্জা লাগে না মিসেস তাসফিন শেখ? আপনার কাছে কিসের লজ্জা? সহসা হেসে ফেলল ফারাহ। আপনি আমাকে আপনি বললে হাসি পায়। ভ্রু উঁচিয়ে শুধোয় তাসফিন। তাই, নাকটা কাল খালি রাখবে ঠিক আছে, কাউকে কিছু পরাতে দেবে না। হাত চলে গেল নাকে ফারার। খালি রাখবে কেন? রুবেনা শেখ যে তাকে নাকফুল দিল সেটা? ওমা, আপনার আম্মু তো আমাকে নাকফুল দিল। ব্যথিত কণ্ঠে ও তো, নাদ করে ফারাহ। আমার আম্মু কি? তোমার আম্মু হয়। সমরই ভুল হয়ে গেছে। যা বললাম মনে থাকে যেন, নাকটা খালি রাখার দায়িত্ব তোমার। মহা বিপাকে পড়ল ফারাহ। এদিকে রুবেনা শেখ বলেছেন নিজ হাতে নাকফুল পরাবেন, এদিকে উনার ছেলে বলছেন নাক খালি রাখতে। এখন ফারাহ কোথায় যাবে? উঠে বসল তাসফিন, এগিয়ে গেল বিছানার দিকে। ফারাহ উঠে গেল সহসা। অবহেলায় পড়ে থাকা ফোনটি হাতে তুলে নিল তাসফিন। চলে গেল গ্যালারিতে। বউ বোধ হয় গ্যালারিতে ছবি দেখছিল, তাই তো ফোন অন করা মাত্র সেখানে পেল। স্ক্রল করে নিচের দিক যেতেই একটি ছবিতে দৃষ্টি আটকায় তার, বউ সাজে সেলফি নিয়েছে। কি নিষ্পাপ চাহনি, বাচ্চা সুলভ ছাপ মুখশ্রী জুড়ে স্পষ্ট। তাকে দেখে নিজেকে সংযত করা বড্ড দায় তাসফিনের নিকটে। মুখ ফিরিয়ে এক পলক দেখে ফারাহকে। এটা গতবারের ছবি, যখন আপনার জন্য বউ সেজেছিলাম। ভেবেছিলাম কখনো দেখা হলে মুখ ঝামটা দিয়ে বলবো দেখুন মিস্টার আমাকে দেখতে কেমন। নায়িকা না? ফিচলে হাসে তাসফিন, আঙ্গুলের ভাঁজে ফের আঙ্গুল গুজে। না, আপনি নায়িকা নন, আপনি অভিনেত্রী। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ফারাহ। অভিনেত্রী আর নায়িকার মধ্যে পার্থক্য কোথায়? তাসফিন শেখ আর ফারার বিয়ের দিন সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা। নরম বাতাস বইছে, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। এই রোমান্টিক পরিবেশ যেন তাদের গল্পেরই অংশ। ফারাহ জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দেখে, আর মনে মনে ভাবছে এতদিনের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। ফারাহ আজ স্বপ্নের মতো সাজে। সে পরেছে হালকা গোল্ডেন ও লালের এমব্রয়ডারি করা লেহেঙ্গা, যার ওপর গোল্ডেন জরির কাজ। গা ভর্তি গয়না, সবকিছু রুবেনা শেখ এবং আরিফা আহমেদের দেওয়া। তাসফিন পরেছে ক্লাসিক সাদা শেরওয়ানি, যার কলারে নীল অ্যাকসেন্ট। তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা, যেন আজকের দিনের অপেক্ষায় ছিল চিরকাল। বন্ধুরা তার চারপাশে জড়ো হয়ে ঠাট্টা করছে। কিছুক্ষণের মধ্যেই তাদের বিয়ে। বৃষ্টি কমে আসছে, চারপাশ সোনালি আলোয় ভরে যাচ্ছে। বৃষ্টির শব্দের মাঝেই কাজী সাহেব ধীর কণ্ঠে উচ্চারণ করলেন, কবুল। ফারাহ হালকা কাপা কণ্ঠে বলল, কবুল।
তাসফিনের চোখ আনন্দে চকচক করে উঠল। 3বার কবুল উচ্চারিত হওয়ার পর দুই পরিবারের উল্লাসধ্বনি মিলল বৃষ্টির রিনিঝিনি শব্দের সাথে। বিয়ে মানে হাজারো নতুন সম্পর্ক। ফারাহ কি পারবে সবগুলো সম্পর্কে অটুট থাকতে? নূপুরের হাত ধরে রুমে এলো ফারাহ। এই তো কিছুক্ষণ পর তারা ফিরবে ঢাকার উদ্দেশ্যে। তার পূর্বে একটুখানি রেস্ট প্রয়োজন ফারার। ছোটখাটো শরীরটার উপর দিয়ে বয়ে গেছে র। বারান্দায় এসে দাঁড়ালো ফারাহ, আখিদয় ভরে উঠে অশ্রুকণায়। চিরচেনা সবকিছু ছেড়ে চলে যেতে হবে অচেনা জায়গায়। বুকটা ভারী হয়ে আসছে তার। নেত্র পল্লব কাঁপছে বারংবার। স্নেহাটাকে কে দেখবে? দুজন তো একসাথে কলেজে যেত, এখন কি হবে মেয়েটার? কান্নাগুলো দলা পাকিয়ে আসছে ফারার। জষ্ট ইন্দ্রিয় সজাগ হলো ফারার, তোরাক করে লে উঠল মস্তিষ্ক। বারান্দার কাছে আরও একজন আছে। সাইফুল। চমকালো ফারাহ। এগিয়ে এলো সাইফুল। অপরাধী কণ্ঠে বলল, ফারাহ, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আবারও। দেখো, সেদিন রাতে যা হয়েছে সবটাই হুট করে। আমি নূপুরকে সারপ্রাইজ দিতে গিয়ে। আমি সত্যি খুব লজ্জিত। বিষয়টা আমাকে ভীষণভাবে ভাবাচ্ছে। আমি তোমাকে কাছে ক্ষমা চাইছি ফারাহ। স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে আছে ফারাহ। সাইফুলের চোখে অনুশোচনা দেখতে পাচ্ছে সে। সাইফুল ফের বলল, দেখো, তুমি আমার ছোট বোনের মতো, আমি জেনে বুঝে তোমার কোনো রকম ক্ষতি করব না। আর আজকের পর থেকে তো তুমি আমাদের সঙ্গে থাকবে। লম্বা নিঃশ্বাস ছাড়ল ফারাহ, মৃদু স্বরে বলল, এসব বলবেন না ভাইয়া, আমি তো ব্যাপারটা বলেই গিয়েছি। আমি বুঝতে পেরেছি আপনি ভুলবশত। আপনি এভাবে আর ক্ষমা চাইবেন না। বুক থেকে ভারী কিছু সরে গেল বোধ হয় সাইফুলের। তুমি জানো না আমি কতটা শোচনায় ভুগছিলাম। অবশেষে মুক্তি পেলাম। মৃদু স্বরে ফের বলল ফারাহ, এই যে আপনি ছোট বোন বলেছেন, তাহলে কি করে ভাইয়াকে দোষারোপ করি বলুন তো? নৈশব্দে হাসল সাইফুল। হাত রাখল ফারার মাথায়। ভালো থেকো সব সময়। ঝিরিঝিরি বৃষ্টি ফের শুরু হলো। বাতাসের তীব্রতা বাড়ছে। টুপটাপ টুপটাপ শব্দ হচ্ছে। বাইরের টিনের চালে ছলাৎ ছলাৎ শব্দটি প্রগাঢ় হচ্ছে। জানালার পর্দা হালকা দুলছে, ঠান্ডা বাতাস ঘরের ভেতর ছড়িয়ে দিচ্ছে বৃষ্টির গন্ধ। ফারাহ জানালার পাশে দাঁড়িয়ে আছে, হাত গুটিয়ে রাখা। ঠান্ডা বাতাস গালে এসে লাগছে, কিন্তু শরীর হঠাৎ কেঁপে উঠল। কারণ ঠিক সেই মুহূর্তে কারো হাত ধীরে এসে ছুঁয়ে দিল ফারার হাতের পেছনটা। ফারার শিরদাঁড়া বয়ে একটা শিহরণ নেমে গেল। খুব হালকা একটা স্পর্শ, কিন্তু তাতে যেন একটা অদ্ভুত উষ্ণতা লুকিয়ে আছে। অন্ধকারে তাকানোর চেষ্টা করে, তার চোখ দেখতে পারছে না, কিন্তু অনুভব করতে পারছে সে খুব কাছেই আছে। তাসফিন ছুঁয়েছে তাকে, কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে বাড়ির পথে। তবে একটুখানি তো বউকে ছোঁয়া ফরজ। তাকে একটু হলেও ছুঁতে হবে তার পবিত্র বউটাকে। দেখতে হবে পবিত্র মুখখানা। অধিক দিনের অপেক্ষায় থাকা একটি সুপ্ত ইচ্ছেরা যে কে বসেছে তার মস্তিষ্কে। থুতনিতে থাকা টকটকে লাল তিলটা বুড়ো আঙ্গুলে ছুঁয়েছে তাসফিন, শিরশিরানি অনুভূতি। কাঁপছে ফারাহ, বুঝে এসেছে আখিদয়। চুমু খেলাম, সব কিন্তু হালাল। অপেক্ষা করল কি তাসফিন ফারার উত্তরের বা সম্মতির? উহু করেনি, তার অধর ছুঁয়েছে ফারার থুতনি। তিলক একে চুম্বন মোচে ধরেছে তাসফিনের শেরওয়ানি। ছাড়েনি তাসফিন, গভীরভাবে ছুঁয়েছে তার থুতনি, তবে তা ক্ষণিকের জন্য। পরক্ষণেই ছাড়তে হলো, দরজায় ঠকঠক শব্দ হলো। প্রাণ ফিরে পেল ফারাহ, নিঃশ্বাস নিচ্ছে পরপর। চোখ দুটো মেলতে গিয়েও থেমে যাচ্ছে সে। এবারে তাকাবে কি করে তাসফিনের পানে? শহরের দিকে এগিয়ে চলেছে। চারপাশে আধো অন্ধকার, রাস্তার বাতিগুলো হলুদ আলো ছড়িয়ে দিচ্ছে, মাঝে মাঝে কিছু বাতি জ্বলছে নিভছে। রাস্তার ধারে পুরনো ভবনগুলোর ছায়া দীর্ঘ হয়ে পড়েছে, যেন রাতের আধারে তারা ফিসফিস করে কিছু বলছে। ফাঁকা রাস্তার পাশে ছোটখাটো দোকানগুলো অর্ধেক নামিয়ে রেখেছে, কিছু দোকানের সামনে আলো লছে, হয়তো শেষ মুহূর্তের কোনো ক্রেতার অপেক্ষায়। রাস্তার ধারে মাঝে মাঝে ফুটপাতে শুয়ে থাকা কিছু মানুষ গভীর ঘুমে তলিয়ে গেছে, তাদের পাশেই একটা পথকুকুর নিশ্চিন্তে গোল হয়ে শুয়ে আছে। 2-3টে কুকুর হেঁটে চলে বেড়াচ্ছে আশেপাশে। দূরে খোলা চায়ের দোকানে এফএম রেডিওর গান ভেসে আসছে গাড়ির জানালা দিয়ে, মৃদু হাওয়ায় শহরের ঘ্রাণ মিশে আছে পেট্রোল, ধোঁয়া, আর রাতজাগা শহরের একান্ত গোপনীয়তা। মাঝে মাঝে বিপরীত দিক থেকে আসা 1-2টা হেডলাইট জ্বলা গাড়ি দ্রুত চলে যাচ্ছে, আবার সব শান্ত হয়ে যাচ্ছে। ভরসার একটি কাঁধ, হাতে হাত মিলিয়ে চুপচাপ বসে আছে ফারাহ। বসে আছে বললে ভুল হবে, ঘুমিয়ে গেছে ফারাহ। মেয়েটা কেঁদেছে, বিদায় বেলা নিজের আপনজনদের জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছে। স্নেহাকে ছেড়ে আসতে চায় না ফারাহ।
স্নেহাও ছাড়তে চায়নি একদম। তবে মেয়েদেরকে তো একদিন না একদিন পরের ঘরে যেতেই হবে, এটাই যে দুনিয়ার নিয়ম। দুটো গাড়ি নেওয়া হয়েছে। প্রথম গাড়িতে নূপুর, ঝুমুর, তাসফিন এবং ফারাহ। তাসফিন চাইছিল নূপুর থাকুক ফারার সঙ্গে। মেয়েটার সাপও অট প্রয়োজন। অথচ মেয়েটা তার হাত ছাড়েনি এক মুহূর্তের জন্য। তন্দ্রা কেটে গেল আকস্মিক। রাস্তার ধারে লাগানোর সারি সারি ল্যাম্পপোস্টের আলো মুখ পড়ছে তার। চোখ কুঁচকে আলতোভাবে তাকানোর চেষ্টা করে। খামচে ধরে তাসফিনের শেরওয়ানির হাতাটা। আদল পানে চাইল তাসফিন, বুঝতে চেষ্টা করল ফারার অভিব্যক্তি। নাক মুখ কুঁচকে নিচ্ছে সে। কি প্রবলেম বলো সুখ, কি হয়েছে? বারংবার মুখ চেপে ধরছে ফারাহ, গাড়ি থামানোর ইশারা করে। তাসফিন তৎপর হয়ে গাড়ি থামাতে বলল। স্টপ দ্য কার। গাড়ি থামাতে হলো। তাসফিন তটস্থ ভঙ্গিতে ফারাহকে নিয়ে নিচে নেমে এলো। মেয়েটা অদূরে গিয়েই গড়গড় করে বমি করে দিল। তাসফিন নাক ছিটকালো না, দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পানির বোতল নিল নূপুরের হাত থেকে। ফের এগিয়ে এসে মুখে পানির ঝাপটা দেয় ফারার। ভালো করে কুলি করে নেয় ফারাহ। এত লম্বা জার্নি সে আগে করেনি, শরীর যে সায় দেয় না তার। হঠাৎ করেই অনুভব করল শরীরের তীব্র উষ্ণতা। বুঝতে বাকি নেই তার জ্বর এসেছে। জ্বরদগ্ধ শরীরটা সায় দিল না একটুখানি হাঁটার। হাড়ের গিটে গিটে ব্যথা অনুভব করছে। শরীরটা ভীষণ ফুরবল। রাতের প্রথম প্রহর, আলোয় আলোকিত হয়ে উঠেছে ডুপ্লেক্স বাড়িটা। গেটের কাছের লাইটগুলো জ্বলছে। বাড়ির নতুন বউ অসুস্থ। আত্মীয় স্বজনদের মুখে মুখে অনেক কথা। হঠাৎ করে মেয়েটা অসুস্থ হলো কেন? অনেকেই নতুন বউকে দেখে যেতে পারলেন না। যতটা দেখেছেন তাতে কারোই মন ভরেনি। খাওয়ার পর্ব শেষ করে বাড়ির পথে রওনা দেন অতিথিরা। আপাতত তাসফিন শেখ চায় না তার অসুস্থ বউকে কেউ বিরক্ত করুন। নিকষ কালো আধারে ডাকা পড়েছে পৃথিবী। পাল্লা দিয়ে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। ঘরটা নিস্তব্ধ, নিস্পন্দ। চারদিকে নিকষ কালো আধার। জানালার বাইরে ঝুলে থাকা পুরনো পর্দাটা বাতাসের ঝাপটা একটু নড়ে ওঠে, কিন্তু আলো ঢোকার উপায় নেই। ঘরের কোণে রাখা ছোট্ট বিছানায় শুয়ে আছে এক অসুস্থ ফারাহ। নিস্তেজ শরীরটা ভারী লাগছে, যেন কোনো শক্তিই অবশিষ্ট নেই। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কপাল জুড়ে ছোট ছোট ঘামবিন্দু জমেছে। একা, নিঃসঙ্গ, চারপাশের নীরবতা তাকে আরো গুমট করে তুলছে। হঠাৎ দূর থেকে একটা শব্দ ভেসে আসে, হয়তো বাতাসের ধাক্কায় জানালার কাঁচ কেঁপে উঠেছে, নাকি অন্য কিছু। মেয়েটা সামান্য নড়ে ওঠে, দুর্বল হাতে কিছু খুঁজতে চায়, কিন্তু শক্তি নেই। ধীরে ধীরে চোখ দুটো ক্লান্তিতে বুজে আসে, যেন এই গভীর আধারে মিশে যেতে চায়। থাইগ্লাসটা কেমন ঝাপসা ঠেকেছে তার নিকটে। খট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করল এক অবয়ব। ফারাহ কি তাকে চিনে? জানা নেই তার। লোকটা ডার্ক চকলেট রঙা আলমারি হতে নিজ টাওয়েল এবং যাবতীয় জিনিস নিয়ে ওয়াশরুমে গেল, ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। রুম অন্ধকারে ডুবে আছে, নিছক আলো জ্বালানোর প্রয়োজন বোধ করেনি তাসফিন। এগিয়ে গেল বিছানার দিকে। তুলতুলে নরম শরীরটা নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে, আধো আধো চোখে দেখার প্রয়াস চালিয়ে ব্যর্থ হচ্ছে। হাতে হাত স্পর্শ করে উষ্ণতা অনুভব করার চেষ্টা করে তাসফিন। বন্ধ ঘরের মধ্যে আজ প্রথম তারা দুজন। কাঙ্ক্ষিত রমণীকে পেয়ে ভেতরে ভেতরে প্রবল উত্তেজ নায় কাঁপছে তাসফিন। ধীর গতিতে পাতলা কাঁথা টেনে ঢেকে দিল ফারাহকে। ঘুম প্রয়োজন মেয়েটির। নূপুর নিজ দায়িত্বে ওষুধ খাইয়ে গেছে তাকে। আকস্মিক খুক খুক করে কেসে উঠল সে। বুকে ব্যথা হচ্ছে তার, শীত করছে প্রবলভাবে। ডান দিকে ঘুরে টেনে ধরে তাসফিনকে। ক্ষণিকের জন্য থমকায় তাসফিন। হৃদয় স্পন্দন প্রবল বেগে ছুটে চলেছে। পুরুষ্টু পিঠে মেয়েলি মোলায়েম স্পর্শ কেঁপে উঠল তাসফিনের বক্ষস্থল। ফারাহ, হু, ঘো, রের মধ্যে জবাব দেয় ফারাহ। বুকের সাথে লেপ্টে আছে ফারাহ নামক যুবতী। গাল, নাট ঠেকেছে বুক বরাবর। ক্ষণে ক্ষণে নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে। কাঠপুতুলের ন্যায় চুপচাপ বসে আছে তাসফিন। তার শক্তপোক্ত প্রাণের সহিত মিশে রয়েছে আরও একটি পবিত্র প্রাণ, যে কিনা তার বউ, অতি আদরের বউ। আলগোছে ছুঁয়ে দিল তার কপল, চুম্বন এঁকে দিল ললাটে। অ্যাম সরি সুখ, আমি তোমার জ্বর দিয়ে দিলাম। ফারাহ শুনল কিনা তা জানা নেই, তবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে তাসফিনকে। সকালটা যেন স্নিগ্ধতার এক অপূর্ব প্রদর্শনী। বাতাসে এক ধরনের মিষ্টি ঠান্ডা, যেন রাতের শিশির এখনো লতাপাতায় আলতোভাবে লেগে আছে। আকাশটা হালকা নীল, কোথাও কোথাও তুলোর মতো সাদা মেঘ ভাসছে। সূর্যের আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছে, এক সোনালি আভা সবকিছুকে ঘিরে ধরেছে। গাছের পাতায় আলোর ঝিলিক, যেন হাজার ছোট ছোট হীরার টুকরো খেলা করছে। পাখিরা একে একে ডানা মেলে দিয়েছে, তাদের কাকলি চারদিকে ছড়িয়ে পড়েছে।
হালকা শীতল বাতাস গায়ে এসে লাগছে, আর তার সাথে রোদের উষ্ণতা এক অদ্ভুত সমন্বয় তৈরি করছে। বাগানের ঘাসে এখনো শিশিরের কণা, রোদ তার ওপর পড়তেই সেগুলো মুক্তোর মতো ঝলমল করে উঠছে। এমন এক সকাল যেন মনকে প্রশান্ত করে দেয়, সব ক্লান্তি ভুলিয়ে নতুন আশার আলো ছড়িয়ে দেয় হৃদয়ের কোণে কোণে। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল ফারাহ। আশেপাশে দৃষ্টি বুলিয়ে নিজের পরিচিতি কামরা দেখতে না পেয়ে ঘাবড়ে গেল সে। ভালো করে ঘুমের রেশ কাটিয়ে উঠতেই বুঝতে পারল সে আপাতত শেখ মঞ্জিলে রয়েছে। পাশে অপ্রত্যাশিত পুরুষকে দেখে আরেক দফা চমকে উঠে। উদুম গায়ে পাতলা কাঁথা টেনে শুয়ে আছে বিবস্ত্র যুবক। লজ্জায় কুকড়ে যায় ফারাহ। এই পুরুষকে দেখা মাত্র চাঞ্চল্য ভাবটা নিমিষেই হারিয়ে যায় দূর অজানায়। সুখ বুকে এসো। বুক খালি খালি লাগছে। আকস্মাৎ এমনতর কথায় চমকে উঠে ফারাহ। তাসফিন অপেক্ষা করতে পারল না, হাত টেনে প্রিয়তমাকে বুকে টেনে নেয়। কাঁথা টেনে দিল গলা পর্যন্ত। হাতে জড়িয়ে ধরে আষ্টে পৃষ্ঠে। পুরো রাত এভাবে ছিলে। লজ্জায় ওষ্ঠাদ্বয় কিঞ্চিত ফাঁক হয়ে এলো ফারার। ছি ছি লেফটেন্যান্ট সাহেব, আপনি এরকম ভাবে খালি গায়ে একজন মেয়েকে জড়িয়ে ধরেছেন। এই আপনার লজ্জা করে না? শব্দবিহীন হাসল তাসফিন, নাক ঘষে ফারার গলায়। শিরশিরানি করছে ফারার সর্বাঙ্গে। দেখি জ্বর কমেছে? হাত দিয়ে কপাল চেক করে তাসফিন। না, জ্বরটা নেই। কাল রাত সে জেগেছে। মধ্যরাতে জ্বর বেড়েছে ফারার। বাড়ির কাউকে ডাকেনি তাসফিন। বিয়ের এই ঝামেলা, সবাই নিশ্চয়ই ক্লান্ত হয়ে ঘুমিয়েছে। তাসফিন নিজ দায়িত্বে নিজ বউয়ের দেখাশোনা করেছে। জলপট্টি দিয়েছে, অবশেষে ভোরের দিকে জ্বর ছেড়েছে তার। উঠে বসল তাসফিন, থাইগ্লাসটা ভেদ করে স্বচ্ছ আকাশের দিকে দৃষ্টি ফেলল। ভাবুক হল সে, পরিবর্তন হলো মুখের ভাবভঙ্গি। ফারাহ উঠল তৎক্ষণাৎ, গায়ে কালকের জড়ানো লেহেঙ্গাটা আছে। তাসফিন কি তার গয়না খুলে দিয়েছে? রুমে চোখ বুলিয়ে দেখল ড্রেসিং টেবিলের উপর রাখা সবগুলো গয়না। আলমারিতে শাড়ি আছে। ফ্রেশ হয়ে এসো, জরুরি কথা আছে। কণ্ঠস্বর গম্ভীর। ফারাহ আশ্চর্যের ন্যায় তাকালো তাসফিনের পানে। ফারাহ কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। চুপচাপ বাধ্য মেয়ের মতো আলমারি থেকে মেরুর রঙের শাড়ি আর হাতা লম্বা ব্লাউজটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। তাসফিন চটজলদি ল্যাপটপ নিয়ে বসল। নাইমের ইমেইলগুলো চেক করতে হবে। অনেকগুলো ইমেইল এসেছে তার, একে একে সবগুলো চেক করল সে। চেহারায় ফুটে উঠেছে স্পষ্ট গাম্ভীর্য ভাবটা। সূক্ষ্ম দৃষ্টি ফেলল আশেপাশে, খুব মনোযোগ সহকারে কিছু একটা ভাবল সে। খোক শব্দ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ফারাহ। শটান ল্যাপটপের শাটার বন্ধ করে উঠে দাঁড়ালো তাসফিন। শুনো, আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট। এরপর আর আমি এক কথা রিপিট করব না। প্রথমত, তুমি আমার ওয়াইফ। ওয়াইফ মানে অবশ্যই বুঝো। এখন থেকে আমার সব দায়িত্ব তোমার উপর বর্তায়। আমি কিন্তু এক চুল পরিমাণ ছাড় দেওয়ার মানুষ নই। আমার সব দায়িত্ব এখন থেকে তোমার। আমার ছোট থেকে ছোট কাজ এখন থেকে তোমাকে দেখতে হবে। এবং কি আমি এক গ্লাস পানিও ঠেলে খেতে পারবো না, কারণ তুমি আছো। আমার ড্রেসিং থেকে শুরু করে আমাকে গোছানোর দায়িত্বটা আজকে থেকে তোমাকে দিলাম। এখন তুমি ছোট বলে যে ছাড় পাবে তেমনটা নয়। তোমাকে শিখতে হবে, দিন শেষে আমি তোমার মাঝে আমার সুখ খুঁজব, আর সেই আমার প্রাপ্য সুখটুকু দিতেই হবে। আমি যখন ডাকবো ঠিক তখনই আসতে হবে, একটুও লেট করতে পারবে না। আমার কথায় সারমর্ম একটাই, সম্পূর্ণ আমাকে সামলাতে হবে তোমাকে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? একদম নীল, যেন বিশাল এক স্বচ্ছ ক্যানভাস। সূর্যের সোনালি আলো চারপাশকে উজ্জ্বল করে তোলে, গাছের পাতাগুলোও চকচক করে ওঠে রোদের ছোঁয়ায়। হালকা বাতাস মাঝে মাঝে বয়ে যাচ্ছে, গাছের ডালে পাতাগুলো মৃদু দুলছে সমান তালে। ঘাসের উপর সূর্যের আলো পড়ে চকচক করে, আর ফুলগুলো যেন আরো বেশি রঙিন হয়ে ওঠে। পাখিরা দুপুরের নীরবতা ভেঙে কখনো সখনো ডাক দেয়, মাঝে মাঝে কোনো চিল উঁচু আকাশে ডানা মেলে উড়তে থাকে। নিজেকে বড্ড অসহায় লাগছে ফারার। তাসফিনের ব্যবহারগুলো কষ্ট দিচ্ছে তাকে। বক্ষদেশের পীড়ায় নাজুক অবস্থায় মেয়েটার। আখি পুট ভরে উঠে ক্ষণে ক্ষণে। আজ তাদের রিসেপশনের অনুষ্ঠান ছিল, অথচ তা হচ্ছে না। বিয়ে বাড়ি আকস্মিক শান্ত হয়ে গেছে। সদ্য বিয়ে করা নববধূকে রেখে ক্যাম্পে ফিরে যাচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে ফারার। কিশোরী মনটা ভেঙে গেল স্বচ্ছ কাচের গ্লাসের ন্যায়। টুকরো টুকরো হলো হৃদয়। এ কেমন প্রেম? নানা প্রেম হওয়ার পূর্বেই তো সবকিছু এলোমেলো হয়ে গেল। শুভ্র রঙা পুরুষটিকে দেখে চমকায় ফারাহ। তাসফিন শেখ এগিয়ে আসছে। তার প্রতিটি পদক্ষেপ দৃঢ়, আত্মবিশ্বাসী। সূর্যের আলোয় তার সাদা নেভি ইউনিফর্ম ঝলমল করছে। সাদা, নিখুঁত ইস্ত্রি করা শার্ট, কাঁধে তিনটি সোনালি স্ট্রাইপ লেফটেন্যান্ট কমান্ডারের পরিচায়ক।
বাপাশে নেভির ইমব্লেম, বুকের ওপরে চকচকে নামফলক টাসফিন শেখ। গাঢ় নীল ট্রাউজার তার সুঠাম কাঠামোর সঙ্গে মিশে গেছে। কোমরে সোনালি বাকলসহ কালো বেল্ট, শক্তপোক্তভাবে বাঁধা। তার মাথায় সাদা পিক ক্যাপ, সামনে উজ্জ্বল গোল্ডেন অ্যাঙ্কর ইমব্লেম, সূর্যের আলোয় যেন আরও দীপ্তিমান হয়ে উঠেছে। হাতে কালো গ্লাভস নেই, তবে আঙুলগুলো আলগোছে মুষ্টিবদ্ধ। কালো, পালিশ করা চামড়ার জুতা তার প্রতিটি পা ফেলায় একটা নিয়ন্ত্রিত গাম্ভীর্য এনে দিয়েছে। সেই সামনে আসছে ঠোঁটে এক চিলতে আত্মবিশ্বাসী হাসি, চোখে সমুদ্রের গভীরতার মতো প্রশান্তি। যেন এই মানুষটা ঝড়ের মাঝেও নৌযানের মতো স্থির। স্থির নেত্রে পল্লব ঝাপটায় ফারাহ। একবার দুবার, অতঃপর বার কয়েক নির্লিপ্ততা ভঙ্গিতে তাকিয়ে রয়। এই পুরুষকে এই পোশাকে সে আগে দেখেনি, তবে এখানে আসার পর তার অনেকগুলো ছবি দেখেছে সে। সুন্দর, সুশীল পুরুষ তার। সুদর্শন বললেও ভুল হবে, তার থেকেও হয়তো সুন্দর। কি সুন্দর আপনি, মুখ ফসকে বলে দিল ফারাহ, মুচকি হাসল তাসিন। এগিয়ে এসে হাতের আজলায় তুলে নিল ফারার আদলখানি। উষ্ণ ছোঁয়া এঁকে দেয় ললাটে। আবেশে আখি বুজে ফারাহ। ক্ষণিক আগেও যে রমণী রেগেছিল, গলে গেছে বরফের ন্যায়। সুখ খুব শীঘ্রই ফিরব, ঠিক আছে, রাগতে নেই। বিশেষ করে তোমাকে একদম রাগা চলবে না। আমার বউ তুমি, রাগ করা বারণ আছে। আমি রাগ করব, তুমি রাগ অঙ্গাবে। আর আমি ভালোবাসবো, এটুকুই এনাফ। সহজ ভাষায় নিজ কঠিন আবদারগুলো চাপিয়ে দিল তাসফিন। ফারাহ প্রত্যুত্তরে কিছু বলতে পারল না, থামতে হলো তাকে। ফ্যালফ্যাল করে চেয়ে রইল পুরোটা সময়। আপনি আমাকে ছেড়ে আবার চলে যাচ্ছেন লেফটেন্যান্ট সাহেব? বুকের ভেতর মোচড় দিয়ে উঠল তাসফিনের, জষ্ট ইন্দ্রিয় জানান দিচ্ছিল এমন কিছুই জিজ্ঞেস করবে ফারাহ। অতঃপর তাই হল। সুখ, ডাকবেন না ওই নামে। আপনি একদম ভালো মানুষ নন। আমি মোটেও আপনার সুখ নই, যদি সুখ হতাম তাহলে বারবার আমাকে ফেলে চলে যেতেন না আপনি। অভিমানী কণ্ঠস্বর, চোখ দুটো অন্য দিনের তুলনায় একটু বেশি লালচে দেখাচ্ছে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল তাসফিন। এটা আমার ডিউটি ফারাহ। তুমি ভুলে গেলে তো চলবে না, তোমার হাসবেন্ড একজন নেভি লেফটেন্যান্ট কমান্ডার। তার কাজ এটাই, মাসের পর মাস বাইরে থাকা। তবে তোমার জন্য। থামুন আপনি, বলবেন না কিছু? অশ্রুসিক্ত নয়নে তাকায় ফারাহ। মনটা পোক্ত হয়েছে তার। আপনি বারবার কেন এমন করেন লেফটেন্যান্ট সাহেব? আপনি উচিত ছিল আমার সাথে কিছু দিন থাকা, তাই না? তাসফিন চমৎকার হাসল, এগিয়ে এলো, ঘুচিয়ে দিল মধ্যবর্তী দূরত্ব। আলগোছে জড়িয়ে ধরে তাকে। হাঁসফাঁস করছে ফারাহ। আমি খুব শীঘ্রই ফিরব তো সুখ। তোমার মাঝে আমার সমস্ত সুখ রেখে গেলাম, ফিরে এসে শোধসমেত বুঝে নেব। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। তপ্ত দুপুর মানেই এক রোদ ঝলমলে, উত্তপ্ত পরিবেশ যেখানে চারপাশ যেন আগুনের হলকায় জ্বলছে। সূর্যের প্রখর তাপে বাতাসও গনগনে হয়ে ওঠে, যেন উষ্ণ লোহার পাতার মতো ছুতে গেলেই পুড়িয়ে দেবে। রাস্তাগুলো ফাঁকা হয়ে যায়, গাছের পাতাগুলো ক্লান্ত হয়ে নুয়ে পড়ে, আর দূর থেকে ভেসে আসে কাঠফাটা রোদের মাঝে পথচারীদের ক্লান্ত হাঁটার শব্দ। পিচঢালা রাস্তা উত্তাপে দুলতে থাকে, যেন সৃষ্ট হচ্ছে মরীচিকা। গরমে হাঁসফাঁস করতে থাকা মানুষজন ছায়ার খোঁজে ছোটে, কেউ গাছের নিচে আশ্রয় নেয়, কেউ বা ঠান্ডা পানির দোকানে গিয়ে দাঁড়ায়। ঘরের মধ্যে বসে থাকা মানুষরাও ফ্যানের আরাম খোঁজে, তবুও গরমের মর যেন পিছু ছাড়ে না। শুকনো বাতাসের মাঝে মাঝেমধ্যে ধুলো উড়ে আসে, গরমে ক্লান্ত পশু পাখিরা নীরব হয়ে যায়, আর পুকুরের পানি পর্যন্ত হয়ে ওঠে উষ্ণ। চারদিকে একরকম স্থবিরতা নেমে আসে, যেন প্রকৃতি নিজেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এই তপ্ত দুপুরে। কাঁধে ব্যাগ চাপিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে স্নেহা। মনটা আনচান আনচান করছে তার। ফারাহ নেই, কবে আসবে তাও জানা নেই। ফারাহকে ছাড়া অস্থির লাগছে তার। প্রাইভেট পথে গিয়েও আবার উল্টো পথে হাঁটতে লাগলো স্নেহা। না, সে যাবে না আজকে প্রাইভেটে। মন ভালো নেই, কিছু ভালো লাগছে না। ওই স্নেহা, কোথায় যাও? চিরচেনা কণ্ঠস্বর, সায়ের ডাকছে তাকে। না। ভ্রু কুঞ্চিত করে তাকালো স্নেহা। এই বেডা আবার তাকে ডাকছে কেন? এক সময় তার ক্রাশ ছিল, কিন্তু এখন ভাল্লাগে না। কি, চলে যাচ্ছ যে? তো কি করব? খ্যাক করে উঠল স্নেহা। সায়ের চমৎকার হাসি উপহার দিয়ে বলল, বলছিলাম যে চলো কফি খেয়ে আসি, শুনলাম কলেজের পিছন দিকে বড় রাস্তার মোড়ে একটা নতুন কফি শপ খুলেছে। তেতে উঠল স্নেহা, খ্যাক করে উঠল ফের। তোমার যাওয়ার হলে তুমি যাও, আমাকে একদম ঢং দেখাতে আসবে না। রাগে তেতে উঠল সায়ের। এই স্নেহা, এভাবে কথা বলছো কেন? বেশি ভাব নিচ্ছ নাকি? মুখ বাঁকালো স্নেহা। হ্যাঁ নিচ্ছি।
কারণ তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। শুনো সাইর, আমার পিছু চড়ামো করা বন্ধ করো। আহাম্মক বনে গেল সাইর। দুদিন আগেও মেয়েটাকে তাকে ভাইয়া বলতো, এখন ডিরেক্ট নাম ধরে বলছে। আর এখন বলছে নাকি ইন্টারেস্ট নেই। এই সরো তো সামনের থেকে। পাশ কাটিয়ে যেতে লাগলো স্নেহা। সাইর চেঁচিয়ে উঠল, যা যা, তোমার মতো ফালতু মেয়ের প্রতি আমার ইন্টারেস্ট নেই। 12 ব্যাটারি কোথায় কার। পা থামে স্নেহা, তিরিক্ষি মেজাজে বলে উঠে, এই সাইরের বাচ্চা, তুই 1 নাম্বার 12 খাটের পানি খাওয়া ছেলে। এসেছে আমাকে বলতে, তোকে তো ফারাহ পাত্তা দিত না। ফালতু একটা। রাগে ফুঁসছে সাইর, মুখ ফুটে কিছু বলতে পারল না। সত্যি এই ফালতু ফারার পিছনে কতটা সময় ওয়েস্ট করেছে সে। ইসের চেয়ে ক্লাসের রাইয়ার পিছনে সময় দিলে আজকে ডেটিংয়ে যেতে পারত। সাইর অপেক্ষা করল না, চুপচাপ বেরিয়ে গেল। স্নেহা তো সৌহার্দ্যকে দেখেই ফিট হয়ে গেছে। এবারে পাক্কা প্রেমটা করেই ছাড়বে। নানা আর ছাড়াছাড়ি নেই, একেবারে বিয়ে করেই ছাড়বে। মেয়েকে বাড়ি দেখতে পেয়ে ভ্রু কুঁচকে নিল শায়লা আহমেদ। কি রে স্নেহা, তুই প্রাইভেটে যাসনি? কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে স্নেহা। আসলে মা, আমার না মোটেও ভালো লাগছে না ফারাহকে ছাড়া। তপ্ত নিঃশ্বাস ফেললেন শায়লা আহমেদ। এটা কোনো কথা? ফারাহ তো গিয়েছে শ্বশুর বাড়ি, এখন কি ওর জন্য তুই পড়াশোনা ছেড়ে দিবি? তোকেও কি শ্বশুর বাড়ি পাঠিয়ে দেব? চোখ দুটো চকচক করে উঠল স্নেহার। সত্যি মা, দেখো, শ্বশুর বাড়ি যেতে আমার আপত্তি নেই। তুমি চাইলে তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারো। মেয়ের পাকনামো দেখে কান টেনে ধরল শায়লা আহমেদ। চুপচাপ গিয়ে পড়তে বসবি, আমি নবীনকে পাঠাচ্ছি। আশাহত হলো স্নেহা, শ্বশুর বাড়ি যাওয়ার স্বপ্ন কি চোরাবালিতে হারিয়ে যাবে? আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। নীল সমুদ্রের বিশাল বুকে রাজসিক ভঙ্গিতে ভেসে চলছে এক বিশাল জাহাজ। চারপাশে শুধুই জলরাশি, দিগন্তে মিশে গেছে আকাশ আর সমুদ্রের রেখা। শক্তিশালী ইঞ্জিনের মৃদু গর্জন আর পানির সঙ্গে জাহাজের সংঘর্ষে সৃষ্টি হওয়া ছলাৎ ছলাৎ শব্দ যেন এক মণিমুগ্ধকর সঙ্গীত বাজিয়ে চলেছে। তরঙ্গ একের পর এক ছুটে আসছে, কখনো ধীর, কখনো উত্তাল। সাগরের বুক চিরে এগিয়ে চলা জাহাজের সঙ্গে ঢেউগুলো যেন খেলা করছে। কখনো সামনের অংশে এসে আছড়ে পড়ে সাদা ফেনার ঝাপটা, আবার কখনো পেছনের জলে দোলা দিয়ে মিলিয়ে যায়। জাহাজের দিকে দাঁড়িয়ে থাকলে অনুভব করা যায় সেই ঝিরিঝিরি বাতাস, লোনা জলকণা মিশে আসে হাওয়ার পরশে। নৌঘাটিতে পৌঁছে গেছে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। হাতে ফাইলগুলো নিয়ে তার পিছু পিছু আসছে লেফটেন্যান্ট নাইম ইসলাম। কমান্ডার, এই ফাইলগুলো দেখুন, আপনি একবার রিচেক করে নিন। তাসফিন হাত বাড়িয়ে ফাইলগুলো নিতে নিতে এগিয়ে চলেছে। প্রত্যুত্তরে শুধোয়, অস্ত্রগুলো কোথায়? কমান্ডার, সেগুলো নৌঘাটিতেই রয়েছে। আপনি যদি একবার সবটা দেখে নিতেন তাহলে আর্মস ডিল অ্যাক্ট বা ন্যাশনাল সিকিউরিটি আইনের অধীনে মামলা হতে পারে। এগুলো রাচালানের ল বলতে পারেন। নৌঘাটির ভেতরে, নিরাপদ গুদামে, সিকিউর স্টোরেজ ফ্যাসিলিটি রাখা হয়। এসব স্থাপনা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল তাসফিন। অস্ত্রগুলো সুরক্ষিতভাবে রাখা হয়েছে, আপাতত এগুলো হস্তান্তর করতে হবে। 2 জন মানবকে ধরা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপাতত এখনো মুখ খুলছে না তারা। নিস্তব্ধ রাত, চাঁদের আলো ও মেঘের আড়ালে লুকিয়ে থাকে, তখন আশেপাশে শুধু গভীর অন্ধকার। সারা পৃথিবী যেন নিস্তব্ধ, এক মুহূর্তের জন্যও কোনো শব্দ নেই। বাতাসও একপাশে থেমে গেছে, যেন কোনো শব্দ নেই। রাতের শীতলতা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে। তার মধ্যে এক অদ্ভুত শান্তি, যেন কিছুই ঘটছে না, অথচ কিছু একটা চলছে, একটা অবর্ণনীয় গতি, একান্ত নীরবতা। গাছগুলোর ডালপালা একে অপরের দিকে ঝুঁকে পড়ছে, যেন বাতাসের অপেক্ষায়। কোনো পাখির ডাকও শোনা যাচ্ছে না, একমাত্র দূরের নদীর কলকল শব্দটিই যেন জীবন টানে এই নীরবতার মধ্যে। বাতাসে এক ধরনের নীরবতা মিশে গেছে, যেন প্রকৃতি নিজেও কোনো কিছু বলার অপেক্ষায় আছে। অন্ধকার কক্ষে, এক কোণায় বসে আছে এক মেয়ে ফারাহ। তার চোখে বিষাদের ছাপ, মনে যেন কোনো গভীর দুঃখ। একা, নিঃসঙ্গ, অনুভব করছে সেই মুহূর্তের তীব্র শূন্যতা। কক্ষের দেয়ালগুলোও যেন তার একাকিত্বের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। কোনো শব্দ নেই, কেবল তার হৃদয়ের আওয়াজ, যার প্রতিটি ধ্বনি যেন আরও এক পলক যোগ করছে। চুপচাপ জানালার কাছে বসে আছে ফারাহ। এটা অন্যায়, অবিচার হচ্ছে তার সহিত। এভাবে একা ফেলে চলে গেল। বিকেলের দিকে আরিফা আহমেদ কল করেছিল তাকে। মেয়েটা নিজেকে সংযত করে বছর ভদ্রভাবেই কথা বলেছে। তাসফিনের কথা জানতে চাইলে খুব সূক্ষ্মভাবে প্রসঙ্গ পাল্টাতে। কেউ জানতেই পারল না ফারার মনের খবরটুকু।
কেউ বুঝতে চাইল না তাকে, চাপা অভিমান তৈরি হয় তাসফিনের প্রতি। দরজায় টোকা পড়তেই সেদিকে পানে দৃষ্টি ফেলল ফারাহ। আলগোছে জানালার কাছ থেকে উঠে গিয়ে দরজাটা খুলে দিল। হলুদ রঙা শাড়ি পরে দাঁড়িয়ে আছে নূপুর। ঠোঁট জুড়ে বিচরণ করছে চমৎকার হাসিটা। আপু তুমি এখানে আসার পর নূপুরকে আপনি আজ্ঞে করে চলছিল ফারাহ। অথচ নূপুর কি সুন্দর তাকে ছোট বোনের মতো আগলে নিয়েছে। চলো নিচে, একা একা রুমে কি করছো? চলো আমার সাথে। ফারাহ ফের রুমে এসে সফেদ রঙার ওড়না টানিয়ে নিল। ভালো করে জড়িয়ে নিচে গেল। সিঁড়ির কাছে আসতেই নজরে এলো ঝুমুরকে। হাস্যোজ্জ্বল মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে আছে। ফারাহকে দেখা মাত্র হাত বাড়িয়ে দিল। এসো ছোট ভাবি। ছোট ভাবি ডাকটা শুনতে ভীষণ মিষ্টি লাগে ফারার নিকটে। ঝুমুর বড় হওয়ার দরুন ভীষণ আদুরে ভাবে কথা বলে তার সহিতে। চলে এসো একটা জিনিস দেখাই। রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ ঘুমে বিভোর রয়েছে। ফারাহ বুঝতে পারছে না তাহলে ওরা এখন তাকে কোথায় নিয়ে যাচ্ছে। আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি? হেসে ফেলল নূপুর। চলো আগে তারপর দেখতে পাবে। ফারাহকে নিয়ে করিডোরের পাশ দিয়ে বন্ধ ঘরে গেল নূপুর এবং ঝুমুর জনে। বন্ধ দরজা, এটা মূলত তাসফিন, নূপুর, ঝুমুরের একান্তই ব্যক্তিগত ঘরটা। তালাবদ্ধ ঘরটা খুলে দিল নূপুর। ভেতরে প্রবেশ করল তিনজন। অন্ধকারে নিমজ্জিত কক্ষটি। ঝুমুর এগিয়ে গিয়ে আলো জ্বালিয়ে দিল। চোখ ধাঁধা, সুন্দর ঘরটা। অবাক নেত্রে চেয়ে রইল ফারাহ। কক্ষ জুড়ে বিচরণ করছে শৈশবের স্মৃতিগুলো। একপাশে কাঠের তৈরি ছোট্ট কাচের তৈরি আলমারিতে একের পর মেডেল রাখা, ক্রেস্ট সবকিছু তাসফিনের নামে। শৈশবের দারুণ দারুণ ছবি। অপর পাশেই নূপুর এবং ঝুমুরের প্রাপ্তিগুলো। ফারাহ এগিয়ে গিয়ে ছুঁয়ে দিল সবকিছু। এগুলো সব আমাদের ছোটবেলার স্মৃতি। ভাবলাম তুমি যখন এসেছো তোমাকে দেখাই। ফারাহ চরম আশ্চর্যান্বিত হয়ে সবটা দেখল। অবাক নেত্রে বিস্ময় নিয়ে শুধোয়। তোমাদের ভাইয়া তো দারুণ ব্রিলিয়ান্ট ছিল আপু। ঝুমুর হেসে ফেলল, সম্মতি প্রকাশ করে বলল। হ্যাঁ ভাইয়া খুব ব্রিলিয়ান্ট বা ব্রাইট স্টুডেন্ট বলতে পারো। মুখখানি চুপসে আমসি হয়ে গেল ফারার। এত ব্রিলিয়ান্ট মানুষের বউ নাকি ফেলটুস কুমারী ফারাহ? ছে এটা মানা যায় না। আচ্ছা বাই এনি চান্স কখনো যদি কোথাও কেউ জিজ্ঞেস করে আপনার স্ত্রী স্টুডেন্ট লাইফে কেমন রেজাল্ট করতো তখন তাসফিন কি বলবে? ধ্যাতো এরকম হয় নাকি? মানুষের কি খেয়ে দে কাজ নেই এসে জিজ্ঞেস করবে এরকম আজাইরা কথা? নিজ ভাবনায় মগ্ন ফারাহ। কি আজাইরা ভাবনা তার? এখন তো উচিত মুখ ঝামটা দিয়ে চুপচুপ ঘুমিয়ে পড়া। তাসফিন আসুক একবার, ফেলে যাওয়ার বদলা শোধে আসলে তুলে নিবে সে। রাগে দুঃখে গোজগোজ করতে করতে রুমে গেল ফারাহ। টেবিলের উপর সাদা কাগজের টুকরো দেখে অবাক হল। কাগজ খুলতেই দেখতে পেল স্পষ্টভাবে লিখা। ফিরে এসে সব অভিমান ভাঙিয়ে দেব। আপনার তোলার মতো শরীরের ইঞ্চি ইঞ্চিতে চুমু খাব। লজ্জায় হা হয়ে গেল ফারাহ। এই লোকটা এত ঠোটকাটা কিভাবে বলছে রে? চিন্তিত হলো ফারাহ, বারবার শুকনো ঢোক গিলছে সে। আগে তো এমন করেনি। এই লেফটেন্যান্ট সাহেবের কি একটুও লজ্জা নেই? একটা মিষ্টি সকাল মানেই যেন স্নিগ্ধতা আর প্রশান্তির ছোঁয়া। ভোরের নরম আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ে, গাছের পাতাগুলোয় শিশির বিন্দু চিকচিক করে ওঠে। হালকা বাতাস শরীর ছুঁয়ে যায়, সঙ্গে নিয়ে আসে ফুলের মৃদু গন্ধ। পাখিরা মিষ্টি সুরে ডাকতে থাকে, যেন এক অদৃশ্য সঙ্গীত বয়ে নিয়ে আসে। সকালের রোদের কোমল পরশ গায়ে লাগলে মনের তীব্র অনুভূতিগুলো মস্তিষ্কে আবহ ভাবে জেগে ওঠে। এক কাপ ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে বারান্দায় বসে থাকার মজাই আলাদা। চারপাশের প্রকৃতি তখন একদম শান্ত, মনে হয় যেন পৃথিবী একটু ধীর হয়ে গেছে, শুধু অনুভব করার জন্য। কোথাও দূরে মসজিদের আজানের ধ্বনি শোনা যায়, যা সকালকে আরো পবিত্র করে তোলে। বারান্দায় বসে বসে গল্প করে ফারাহ এবং রুবেনা শেখ। রুবেনা শেখ আচারগুলো আগেভাগেই বয়ামে ভরে রাখছেন। ফারাহ চুপচাপ কফি কাপ হাতে বসে আছে। এখানে আসার পর কেউই তাকে কাজ করতে দিচ্ছে না। বিশেষ করে রুবেনা শেখ তো একদমই না। নিজের মেয়ের মতো রাজরানী করে রেখেছেন রীতিমতো। ও আম্মু, বলছিলাম যে দুপুরের রান্না কি করবেন? আমি রান্না করি? ডান ভ্রু কুঁচকে নিলেন রুবেনা শেখ, মুখ ফিরিয়ে চাইলেন ফারার পানে। রান্না করবি তুই? আমি কি তোকে রান্না করাতে নিয়ে এসেছি? মুখ ঝামটা দিয়ে বলল রুবেনা শেখ। হতাশ হলো ফারাহ। বারান্দায় এলেন রাইমা শেখ। এত ভাবতে হবে না তোমাকে ফারাহ। রান্না করে দিয়েছি আমি। আর বুয়া তো চলেই এসেছে, ও সবটা গুছিয়ে নিয়েছে। কথাগুলো বলতে বলতে পাশের চেয়ার টেনে বসলেন তিনি। ফের হতাশ হলো ফারাহ। কাদো কাদো ভাবটা স্পষ্ট ফুটে উঠেছে। বাইরে গাড়ি পার্ক করে ভেতরে আসলেন রিজওয়ান শেখ। নজরে এলো ফারার ফ্যাকাশে মুখখানি।
কি ব্যাপার ফারাহ মা, এভাবে মুখ ভার করে বসে আছো কেন? ফারার ইচ্ছে করল হাত পা ছড়িয়ে কাঁদতে। আম্মু আমাকে বসিয়ে রেখেছেন, আমি কি করব? আমাকে কিছু করতেই দিচ্ছেন না। ফ্যাকাশে মুখটা দেখে হেসে ফেলল রিজওয়ান শেখ। তাই বলে এরকম মুখ করবে? নাক ফুলে উঠে ফারার। রিজওয়ান শেখ কিছ সময় ভেবে বললেন, তুমি বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করো। চকচক করছে আখিদয়। কি আব্বু, লম্বা একটা ঘুম দাও। হো হো করে হেসে উঠল রাইমা শেখ। ঠিক বলছেন ভাইজান, ফারাহ যাও গিয়ে ঘুমাও। আশাহত হলো ফারাহ। এভাবে বসে থাকতে বুঝি ভালো লাগে? যদি এটা কৃষ্ণপুর হতো তাহলে এতক্ষণে স্নেহাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়তো সে, অথচ এখানে কিছুই চিনে না সে। চিনবেই বাকি করে, ঢাকা তো আশাই হয়নি তার। রাতের শেষ প্রহর, আকাশে এখনো অন্ধকারের চাদর মোড়া, তবে পূর্ব দিগন্তের এক কোণে হালকা নীলচে আভা জানান দিচ্ছে ভোর আসন্ন। সমুদ্রের বাতাস নৌঘাটির ধাতব কাঠামোর মধ্যে দিয়ে শো শো করে বইছে, যেন নিঃশব্দে রাতের ক্লান্তি মুছে দিচ্ছে। নৌঘাটির ভেতর, নৌঘাটির প্রশস্ত ডকইয়ার্ড এখন প্রায় নীরব। রাতের পালার গার্ডরা টহল দিচ্ছে নিয়ম মেনে, তাদের বুটের চাপা শব্দ প্রতিধ্বনিত হচ্ছে কংক্রিটের মেঝেতে। দূরে অ্যাঙ্কর করা যুদ্ধজাহাজের উপর লালচে নেভিগেশন লাইটগুলো টিমটিম করে জ্বলছে, যেন অন্ধকারের বুক চিরে দিক নির্দেশ করছে। মাঝে মাঝে শোনা যাচ্ছে কোনো ইঞ্জিনের ক্ষীণ গুঞ্জন, সমুদ্রের ওপারে কোনো জাহাজ হয়তো তার গন্তব্যের দিকে এগোচ্ছে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ অবশেষে ফিরে এসেছে। তার ইউনিফর্ম এখনো লবণের গন্ধ মাখা, ক্লান্ত দেহ কিন্তু চোখজোড়া সতর্ক। নৌঘাটির গেট দিয়ে প্রবেশ করার সময় তার চোখ আটকে যায় কন্ট্রোল টাওয়ারের ঝাপসা আলোয়। এত রাতেও কিছু অফিসার ডিউটিতে রয়েছে, কেউ কেউ রিপোর্ট তৈরি করছে, কেউ মেশিন চেক করছে। সে ধীর পায়ে নিজের কেবিনের দিকে এগিয়ে যায়, পাশ কাটিয়ে যায় কয়েকজন জুনিয়র অফিসারকে, যারা কেবলই নাইট শিফট শেষ করে বিশ্রামে যাচ্ছে। নৌঘাটির ঘড়িতে সময় দেখায় ভোর 4:10। এখনও কিছুক্ষণ বাকি ভোর হতে, কিন্তু তাসফিন জানে এই স্বল্প সময়ের নির্বতাই তাকে আবার নতুন দিনের জন্য প্রস্তুত করবে। ইউনিফর্ম খুলে গোসলের উদ্দেশ্যে ভেতরে যায় তাসফিন। আপাতত তাকে গোসল নিতেই হবে। শরীর প্রচণ্ড রকম ঘেমে গেছে, রীতিমতো ঘামের গন্ধ বের হচ্ছে। গোসল শেষে বেরিয়ে এলো, বেডে এসে টান টান হয়ে শোয়। অনেকগুলো রহস্যের খুলতে হবে তাকে। লোকগুলো কিভাবে জানল সেদিন ওদিকে কোনো টহলদারি জাহাজ থাকবে না? এতটাই সহজ কি সবটা জানা? তবে কি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে? না না, খুব শীঘ্রই এসব কিছুর সমাধান খুঁজতে হবে। অস্ত্রগুলো সঠিক স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাসফিনকে সেদিন রাতে কৃষ্ণপুরকে গুলি করেছিল তার হদিস পাওয়া গিয়েছে। বর্তমানে চট্টগ্রামে লুকিয়ে বসে আছে সে। রাফজাল নামক এক অপরাধী। তাসফিন ইতিমধ্যেই তার কিছু লোকজন পাঠিয়েছে যাতে তাকে ধরা হয়। কতদিন লুকিয়ে থাকবে সে? কখনো না কখনো তো ধরা দিতেই হবে তাকে, তাসফিনের হাত থেকে বাঁচতে পারবে না কখনোই। টিকটিক শব্দ করে ঘড়ির কাঁটা ঘুরছে। ফোনটা হাতে তুলে নিল তাসফিন। সময় 4:30 ছুঁই ছুঁই। এই মুহূর্তে প্রিয় বউটাকে কি ফোন করা উচিত হবে? পুরুষ মন মানতে নারাজ, একটুখানি কথা বলা প্রয়োজন আছে। ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে কক্ষটি। বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে ফারাহ, গায়ে পাতলা কাঁথা মুড়ি দেওয়া। ফোনের ব্রিফ ব্রিফ শব্দটি তীব্রভাবে কর্ণকুহু হওয়া মাত্র নড়েছে বসল ফারাহ। চোখ ভর্তি ঘুম, এই অসময়ে কে তার শান্তির ঘুমটুকু নষ্ট করতে উদ্যত হয়েছে? ফোন হাতে নেওয়া মাত্র বুকের বাদিকে ধুকপুক ধুকপুক শব্দটি প্রগাঢ় হচ্ছে। স্ক্রিনের উপর স্পষ্টভাবে লিখা আছে, তাসফিন শেখ। ফোনটা কি রিসিভ করা উচিত হবে? উহু করা উচিত নয়, লোকটা মোটেও সুবিধার নয়। তার কথা কি ভাবে? এই মাঝরাতে ফোন কেন করেছে? হ্যালো, বেদ্যপ মাইয়া সালাম কই? থতমত খেয়ে গেল ফারাহ। ছোট্ট করে বলল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনার লজ্জা করে না আমাকে ফোন করছেন? হুস চিৎকার কম, না হলে ফিরে এসে গলা টিপে দেব। শিথিল কিতে দমে গেল ফারাহ। অপর প্রান্তের লোকটা নিঃশব্দে হাসছে। মিসেস শেখ, হাত চেক করুন। মিসেস শেখ খুব আদুরে একটা ডাক। তাহার নিকটে এসে এমন আদুরের ডাক শুনলে গলে যায় ফারাহ। নিজের হাত দুটো চেক করতে লাগলো ফারাহ, আবিষ্কার করল দুটো সুন্দর বালা। চমকে উঠে ফারাহ, সেদিন সকালে উঠে হাতে এগুলো দেখেছিল। সে ভেবেছিল হয়তো রুবেনা শেখ দিয়েছে। পছন্দ হয়েছে মিসেস শেখ? আপনি নিতান্তই ভো লেফটেন্যান্ট সাহেব। অনুমতি ব্যতীত আমার হাত ধরেছিলেন। বিরক্ত হলো তাসফিন, পোক্ত মেজাজে বলে। চিৎকার পছন্দ নয় মোটেও। আস্তে কথা বলো। মুখখানি চুপসে গেল ফারার। ফের গম্ভীর স্বরে বলল তাসফিন,
আমার উপর রাগ করা তোমার জন্য বারণ আছে সুখ। রাগ করতে পারবে না তুমি। সে যতই অন্যায় করি, কারণ স্রষ্টা আমার সব সুখ তোমার মাঝে দিয়ে দিয়েছে। ফারাহ চুপ করে বসে আছে। আকস্মাৎ তাকে অবাক করে দিয়ে তাসফিন হিসহিসিয়ে বলল। মিসেস শেখ চিৎকার করে কথা বললে কণ্ঠনালীতে মর দেব। চমকে উঠে ফারাহ। আচ্ছা এখন তো সে দূরে আছে, তাহলে একটু বকলে কি কিছু করতে পারবে? যেই ভাবনা সেই কাজ। রাগিনী হয়ে চট করে বলল। আপনি না ভীষণ খারাপ কমান্ডার। সামনে থাকলে আপনাকে এক ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিতাম। ফিচলে হাসে তাসফিন। কি বলবে মেয়েকে? উফ, এতটা বাচ্চামো কি তার করা উচিত? তাসফিন যে অন্য রকম কিছু অনুভব করছে। হাত আস্ত থাকবে তো ম্যাডাম? দেখা গেল আপনার হাত থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে উঠে এলাম। দম বন্ধ হয়ে আসার উপক্রম ফারার। কাকে দেখছে সে? কি লুচু তার স্বামী। বেমালুম ভুলে গেছে লোকটাকে টাইট দিতে গিয়ে নিজেই বেফা, সে পড়ে যায়। আকাশটা ঘন কালো, যেন এক অদৃশ্য চাদরে ঢাকা পড়ে গেছে সবকিছু। চারপাশ নিস্তব্ধ, শুধু দূর থেকে ভেসে আসা ঝিঝি পোকার শব্দ যেন রাতের সঙ্গীত হয়ে বাজছে। চাঁদ নেই, তারা লুকিয়ে আছে মেঘের আড়ালে, আর বাতাসে ভাসছে এক অদ্ভুত শূন্যতা। হালকা শীতল বাতাস গায়ে এসে লাগছে, এক অদ্ভুত স্নিগ্ধতা এনে দিচ্ছে মঞ্জুরে। রাস্তার বাতিগুলো টিমটিম করে জ্বলছে, যেন ক্লান্ত চোখে রাতের নিস্তব্ধতা দেখছে। দূরের কোনো বাড়ির জানালা দিয়ে ক্ষীণ আলো বেরিয়ে আসছে, কিন্তু তার চারপাশের অন্ধকার এত গভীর যে সেই আলোও যেন হেরে যাচ্ছে। জানালার কাছে চুপটি করে বসল ফারাহ। নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে অপর প্রান্তের ব্যক্তিটি। অনেকক্ষণ ধরে চলছে নীরবতা। নীরবতা ভেঙ্গে ফিসফিসিয়ে কেউ বলল। মিসেস শেখ। উত্তর কি করবে ফারাহ? করা কি উচিত? আপনার হাত স্পর্শ করুন আবার। চমকায় ফারাহ। আর তো কিছু নেই, শুধু বালা দুটো ব্যতীত। হাতে কিছু নেই তো? বিস্ময় নিয়ে শুধোয় ফারাহ। দুষ্টু হাসল তাসফিন। নেশা তুর কণ্ঠে বলল। ভেজা ভেজা ভাব অনুভব করো সুখ, তোমার হাতে গভীর চুমু খাচ্ছি। তোমার উপর শুয়ে আছো, এত চটপট করছো কেন? উফ, আমার আদর করতে বাধা দিচ্ছ। উদ্ধৃতি চিহ্ন। তীব্রভাবে সর্বাঙ্গ ঝাঁকুনি দিয়ে উঠল ফারার। কি ভাবনা? লোকটা এতদূর ভাবছে, এরকম দুষ্টু ভাবনা। চট করে হাত সরিয়ে ফেলল ফারাহ। এবার কণ্ঠনালীতে হাত স্পর্শ করুন। বিদ্যুৎস্পৃষ্ট মতো চোখ দুটোতে বিস্ফোরণ ঘটে ফারার। আপনি কি সব বলছেন? কণ্ঠনালী প্রচণ্ডভাবে কাঁপছে। এবারেও হাসল তাসফিন। যা বলছি করো। কম্পিত হচ্ছে কবুতরি পেলব। কিছু নেই তো? টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ে তাসফিন, অনুভূতি অন্য রকম। দৃষ্টি বুলিয়ে দেখো লালচে রঙা আমার দেওয়া দুষ্টু কিছু। খুব করে একটা বাজে কামড় দিয়েছি রাতেই। তুমি তো বারবার বলছিলে আমাকে আপনার বুকের ভেতর নিয়ে নিন লেফটেন্যান্ট সাহেব। আমি পারছি না দূরে থাকতে। আরও কত কি। আর সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে তোমার ইস। থামিয়ে দিল ফারাহ তাসফিনকে। কণ্ঠনালীর ঠিক নিচে ছোট্ট টকটকে লাল চিহ্ন দেখে চোখ ছানাবড়া হয়ে গেল ফারার। এটা কখন হলো? সে তো ব্যথা পায়নি। এটা কিসের দাগ? মিসেস আসলে বলবো কিসের দাগ ঠিক আছে? নাকি এখনই শুনবে? আচ্ছা, অপেক্ষা করানোর দরকার নেই, এখনই বলছি। রাতে তোমার ওড়না ছিল আমার হাতে, আর আমার ঠোঁট ছিল তোমার গলায়। এরপর পাগল পাগল উন্মাদতা, সেই চাহনি, অনুভূতি, আর ঠিক তারপরেই তোমার। চট করে ফোনটি কেটে গেল। বিস্ময়কর সবটা, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারাহ। এটা কিসের দাগ? কিক্ষণ কি একটা ভেবে চরম পর্যায়ে অবাক হলো। কি বলছে এই লোকটা? অবাকের পর অবাক হচ্ছে। কি ঠোটকাটা রে বাবা, এর আগে তো এমন ছিল না। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রৌদ্রস্নান দুপুরে পথ যেন আগুনের আঁচে পড়তে থাকা এক ফালি স্বর্ণরেখা। খা খা রোদে পথের ধুলো যেন গনগনে কয়লার মতো উষ্ণ, যার ওপর দিয়ে হেঁটে গেলে পায়ের তলায় দহন টের পাওয়া যায়। আশেপাশের গাছপালা যেন নীরব হয়ে গেছে, পাতাগুলো রোদের তাপে ঝিমিয়ে পড়েছে। মাঝে মাঝে শুকনো পাতা খসে পড়ে, ধুলো উড়িয়ে নিয়ে যায় হালকা হাওয়া। পথের পাশে ছায়াহীন ঘাসগুলো রোদের উত্তাপে বিবর্ণ হয়ে গেছে। কোথাও কোথাও পথের ধারে শুকিয়ে ফাটা মাটি দেখা যায়, যেন রোদ তাকে চিরে ফেলেছে। ফাঁকা রাস্তায় এক আধটা ছায়া খুঁজে ক্লান্ত পথিক আশ্রয় নেয়, গাছের গোড়ায় বসে ঘাম মুছে নেয় হাতের চিলতে কাপড়ে। দূরে কোথাও একটা কাক তৃষ্ণায় কর্কশ স্বরে ডেকে ওঠে, পাশের কোনো শুকনো ডোবা থেকে ব্যাঙের লুকিয়ে থাকা ডাক শোনা যায় ক্ষীণস্বরে। বাতাস পর্যন্ত যেন ক্লান্ত, অলসভাবে এক চিলতে গরম হাওয়া নিয়ে আসে, যা শরীরে লাগলেই অস্বস্তি বাড়িয়ে তোলে। ফারাহকে বগলদাবা করে নিয়ে যাচ্ছে ঝুমুর। তাসফিনের করা হুকুম যাতে ফারাহকে তার কলেজে ভর্তি করানো হয়।
ঝুমুর এ বছরে অনার্সের 3য় বর্ষের ছাত্রী। ফারাহ যদি তার কলেজেই ভর্তি হয় তাহলে সুরক্ষিত থাকবে। সৌহার্দ্য কাল সকাল সকাল গিয়ে ফারার সব কাগজপত্র নিয়ে চলে এসেছে কৃষ্ণপুর থেকে। হচ্ছ বেডা তাকে শান্তি দিচ্ছে না, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ফারার। বিয়ে হয়েছে এসেছে 3-4 দিন হলো সবে, এর মধ্যেই পড়ার ভূতটা ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে এই লোক। মুখের শোচনীয় অবস্থা দেখে হাসি পাচ্ছে ঝুমুরের, কিন্তু সশব্দে হাসল না, মৃদু স্বরে হেসে শুধোয়। মন খারাপ ছোট ভাবি? একরাশ বিরক্তি নিয়ে বলে উঠে ফারাহ। তোমার ভাইয়ের আমার শান্তি হয় না আপু। অট্টহাসিতে ফেটে পড়ে ঝুমুর, বিনুনি টেনে দেয় ফারার। আহা কষ্ট, দেখো ভাইয়া কিন্তু যা করছে তোমার ভালোর জন্যেই করছে। চিকন নাকের ডগা ফুলে উঠে ফারার। কচু করছে, এই ভালোটা কিছুদিন পরে করলে কি হতো? জীবনটা প্যারামো কেন বানিয়ে দিচ্ছে? ঝুমুর বেশ বুঝতে পারছে ফারার পড়াশোনার প্রতি আগ্রহ খুব একটা নেই। তবে তাসফিনের আদেশ অনুসারে তাকে পড়ানোর দায়িত্ব ঝুমুরের উপরেই দিয়েছে। এরকম করলে তো হবে না। ভাইয়া ফিরলে খবর আছে। কষ্টের বুকটা ফেটে যাচ্ছে ফারার। এ কোন মুসিবতের ভেতরে পড়ল সে? বউ ফেলে চলে যাওয়া স্বামী আবার পড়াশোনা নিয়ে পড়েছে। এগুলো মানা যায় না। কলেজ প্রাঙ্গণে প্রবেশ করতেই ঝুমুর নিজ দায়িত্বে তাকে ভর্তি করিয়ে দিল। ফারাহ চাইলে আজ থেকেই ক্লাস করতে পারে, এই তো গতকাল নাকি ওদের নবীন বরণ অনুষ্ঠান হবে। চারিদিকটা সাজানো গোছানো হচ্ছে, মনে পড়ে যাচ্ছে স্নেহার কথাটা। মেয়েটা নেই, মন ভারী হচ্ছে তার। স্নেহাও যদি একসাথে থাকতো তাহলে? মন আঙিনায় খারাপ লাগারা ভিড় জমিয়েছে। ছোট ভাবি এখানেই দাঁড়িয়ে থাকো, এখনই আসছি আমি। চমকালো ফারাহ, ব্যতিব্যস্ত হয়ে বলল, কোথায় যাচ্ছ আপু? তুমি দাঁড়াও, ফর্ম পূরণ করে অফিস রুমে জমা দিয়ে আসি। ফারাহ কথা বাড়ালো না, চুপটি করে বেঞ্চে বসে পড়ল। ঝুমুর হাতের ফর্ম নিয়ে এগিয়ে গেল অফিস রুমের দিকে। হ্যালো বিউটিফুল লেডি, পুরুষালী কণ্ঠস্বর ঘাবড়ে গেল ফারাহ। চকিতে দৃষ্টি ঘুরিয়ে সেদিকে পানে চাইল। হলুদ রঙাটি শার্ট জড়িয়ে এক পুরুষ কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে বোঝাই যাচ্ছে ফারার থেকে বয়সে অনেকটা বড় হবে। আমাকে বলছেন? খানিকটা অস্বস্তি নিয়ে শুধোয় ফারাহ, প্রত্যুত্তরে চমৎকার হাসি উপহার দিল সেই অচেনা পুরুষ। জি, এখানে তুমি ছাড়া তো আর কাউকে দেখছি না। আকস্মাৎ তুমি সম্বোধনটা মোটেও পছন্দ হলো না ফারার। ঠিক আছে বুঝলাম, তবে আপনি কি আমার পরিচিত? দুদিকে মাথা নাড়িয়ে না বলল সেই পুরুষ। অদ্ভুত হাসল ফারাহ, বিদ্রোহী কণ্ঠে বলল, আমি যতদূর জানি একজন অপরিচিত যে কাউকে, সে মেয়ে হোক বা ছেলে, তাকে কখনোই প্রথম সাক্ষাতেই তুমি বলা যায় না। যেহেতু আপনি আমাকে চিনেন না আর না আমি আপনাকে চিনেন না, সেই হিসেবে আমাকে তুমি বলাটা মোটেও পছন্দ হলো না। সামনের সুদর্শন পুরুষ অবাক নেত্রে তাকালো। এগিয়ে এলো 2 কদম। আয় হায়, ছোট্ট মেয়ে তো ফায়ারফক্স। কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল ফারার। বাই দা ওয়ে আমি আর্দ্র। তুমি? থ্যাঙ্কস, বাট আমি আমার নাম বলতে ইচ্ছুক নই। হাতের ব্যাগটা তুলে অফিস রুমের দিকে এগুতে লাগলো ফারাহ। পিছনে দাঁড়ালো আর্দ্র বলে উঠে, হেই লিসেন, তুমি তো এখানেই পড়ছো, তাহলে আবার দেখা হবে। অদ্ভুত বিহেভিয়ার গুলো ভীষণ বিরক্তিকর লাগছে ফারার নিকটে। গায়ে পড়া মানুষগুলো মোটেও পছন্দ নয় তার। দেখছে কথা বলতে চায় না, তারপরেও জোর করে কথা বলতে এসেছে যত্তসব। বিষণ্ণ বিকেল, আকাশে সূর্যের আলো ফিকে হয়ে আসছে, চারপাশে যেন এক ধরনের ম্লান সোনালি আভা ছড়িয়ে পড়েছে। বাতাসের স্পর্শে আছে ক্লান্তির ছোঁয়া, গাছের পাতাগুলো নরম বাতাসে ধীরে ধীরে দুলছে। একাকী রাস্তা ধরে হেঁটে চলা কেউ, মাথা নিচু করে, হয়তো পুরনো কোনো স্মৃতির ভেতর ডুবে আছে। দূরে কোথাও একা একটা পাখি কেবল করুণ স্বরে ডাকছে, যেন হারিয়ে যাওয়া দিনের গল্প শুনিয়ে যাচ্ছে। নদীর জলও আজ শান্ত, ঢেউয়ের কোলাহল নেই, শুধু ধীর গতিতে বয়ে চলা। কোথাও হয়তো একটা শুকনো পাতা হঠাৎ করেই মাটিতে ঝরে পড়ছে, তার শব্দটুকু যেন এই নিস্তব্ধতার মাঝে আরও গভীর শূন্যতা এনে দিচ্ছে। খাবার শেষে উঠে দাঁড়ালো ফারাহ, প্লেটগুলো নিজ দায়িত্বে ধুয়ে দিচ্ছে সে। সকাল থেকে দুবার ফারাহ তাসফিনকে কল করেছে, অথচ লোকটা রিসিভ করেনি। মনটা কেমন লাগে? মনে মনে বদলোকটাকে আচ্ছা করে বকছে সে। একবার আসুক, কথাই বলবে না ফারাহ। রাতবিরেতে 2 হাত ভর্তি মেহেদি দিয়ে বসে আছে ফারাহ। মেয়ে মানুষ, একটু আধটু তো শখ আহ্লাদ থাকবেই। কিন্তু কথা হচ্ছে হুট করে 2 বন্ধু হাতে এমন ভর্তি করে মেহেদি লাগিয়ে দেওয়ার কারণ খুঁজে পেল না ফারাহ। আচ্ছা, কাল কি কোনো অনুষ্ঠান আছে? মুখ তুলে তাকায় নূপুর। হ্যাঁ, খুব বড় অনুষ্ঠান আছে। শ্বশুর বাড়িতে থাকা সত্ত্বেও অনুষ্ঠান সম্পর্কে জানতেই পারেনি? এমা আপু, আমাকে তো কিছুই বললে না? বোকা নেত্রে পল্লব ঝাপটায় ফারাহ। হেসে ফেলল ঝুমুর। আরে বলো না, কি উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে?
জামাই আসবে তোমার জামাই, এটার থেকে বড় অনুষ্ঠানের উপলক্ষ চাই নাকি? ঝুমুরের কথায় মন কাননে অদ্ভুত ঝড় উঠেছে। এই তো সপ্তাহ খানেক আগেই গেল লোকটা, তাহলে ফিরছে কেন আবার? স্বামীর প্রত্যাবর্তনের খবর শুনে কিশোরী বধূর হৃদয়ে যেন এক অদ্ভুত আলোড়ন বয়ে যায়। বুকের গভীরে কোথাও এক ঝড়ের আভাস, অথচ সে ঝড়ে নেই কোনো বিধ্বংসী তাণ্ডব, বরং আছে অস্থিরতার এক মধুর স্পন্দন। প্রথমে অবিশ্বাস, সত্যিই কি ফিরছেন তিনি? এতদিন পর প্রিয় মানুষটির সান্নিধ্যের স্বপ্ন যেন বাস্তব হতে চলেছে, এই ভান্নাতেই তার শিরায় শিরায় ছড়িয়ে পড়ে শিহরণ। হাতে মুখ ঢেকে লজ্জায় লুকায় ফারাহ। চোখের তারায় খেলে যায় অজানা এক উচ্ছ্বাস। তারপর অপেক্ষা, প্রতিটি মুহূর্ত যেন দীর্ঘায়িত হয়ে যায়, প্রতিটি নিঃশ্বাসে কেবলই অনুভূত হয় এক অপরিচিত ব্যাকুলতা। ঘরদোর পরিপাটি করতে গিয়ে হাত কাঁপে, আয়নার সামনে দাঁড়িয়ে বারবার দেখে নিজের মুখ। কিশোরী বধূর মনে তখন একসঙ্গে জাগে শঙ্কা ও আনন্দ, লজ্জা ও উচ্ছ্বাস। স্বামীর সান্নিধ্য কেমন হবে? এতদিন পরও কি সে তার আগের মতোই? এই ভাবনাগুলোর মাঝেই সে ধীরে ধীরে এগিয়ে যায়, বুকে এক অদ্ভুত আলোড়ন নিয়ে, এক অদ্ভুত টান। লজ্জায় আর্স্ট হয় মুখশ্রী। নিজ হাতের মেহেদি দেখে বুকের ভেতর দুরুদুরু অনুভব করে ফারাহ। ফিরলেই তো বলবে, ম্যাডাম আমার জন্য কি গাঢ় লাল রঙে হাত সাজিয়েছেন? তখন ফারাহ কি বলবে? আচ্ছা, এতগুলো দিনে কি তাসফিন একটি বারও তাকে মনে করেনি? হয়তো করেনি। তান পুরুষ না শুধু অয়তা নয় ঠোঁটকাটা লোক। না হলে কেমন কেমন কথা বলছিল সেদিন ফোনে। রুবেনা শেখ বিছানায় বসে আছেন, ছেলে আসবে কাল উনার। সেই আনন্দ আর ধরে না। চুপিসারে উনার রুমে গেল ফারাহ। ফারাহকে দেখে মনটা ভালো হয়ে গেল উনার। আয় আম্মু আয়। মিষ্টি হেসে এগিয়ে গেল ফারাহ। দুহাত ভর্তি মেহেদি দেখে হাসেন তিনি। কি সুন্দর দেখাচ্ছে, একদম নতুন বউ। লজ্জায় নুয়ে গেল ফারাহ। আলমারি থেকে একটা শাড়ি বের করে তাকে দিল রুবেনা শেখ। এই নে, এটা কাল পরিস কেমন? শাড়িটা উল্টে পাল্টে দেখে ফারাহ। বেশ পছন্দ হয়েছে তার। অনেকদিন ধরে আকাশ যেন আগুন ঝরাচ্ছে। সূর্যের তীব্র তাপে বাতাসও উষ্ণ হয়ে উঠেছে, যেন আগুনের লেলিহান শিখা ছুঁয়ে যাচ্ছে চারপাশ। গাছের পাতাগুলো বিবর্ণ হয়ে ঝিমিয়ে পড়েছে, রাস্তায় হাঁটতে গেলে মনে হয় পায়ের নিচে লোহার পাত বিছানো। সারা শহর জুড়ে একটা ক্লান্ত, নিস্তব্ধ আবহ। তারপর দুপুরের দিকে হঠাৎ করেই বাতাস বদলে যেতে শুরু করেছে। আকাশের কোণে কোণে কালো মেঘ জমতে শুরু করে। সেই গুমোট গরমের মাঝে হালকা একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করে, যেন প্রকৃতির নিঃশ্বাস। মুহূর্তের মধ্যে দিগন্ত জুড়ে কালো মেঘের রাজত্ব। গাছের ডালপালা দুলতে থাকে, ধুলো উড়ে উঠে রাস্তায় এক ধরনের অদ্ভুত সুর তোলে। আচমকাই শুরু হয় টিপটিপ বৃষ্টি। প্রথমে কয়েক ফোঁটা জল পড়ে ধুলোভরা মাটির গায়ে, সাথে সাথে মাটির বুক থেকে বেরিয়ে আসে এক টুকরো স্নিগ্ধ গন্ধ। সেই গন্ধ যেন এক মুহূর্তে সমস্ত ক্লান্তি মুছে দেয়। এরপর ধীরে ধীরে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ে, যেন আকাশ থেকে এক মায়াবী ছন্দ নেমে আসছে। বন্ধ ঘরে চুপচাপ দাঁড়িয়ে আছে ফারাহ। সে বাইরে যাবে না। ওই তো একটু আগেই জানালা দিয়ে উকি দিয়ে দেখেছে সেই সফেদ গাড়িটা। সে ফিরেছে। ফারাহ কেন এত লজ্জা পাচ্ছে? লজ্জার কিছু নেই। সফেদ শার্ট এবং তার সঙ্গে গাঢ় নীল রঙা জিন্স প্যান্ট। গাড়ি থেকে নেমেই ছাতাটা মেলে ধরে। টুপটুপ বৃষ্টি পড়ছে। ভেজা জুতো জোড়া আরো খানিকটা ভিজে গেল। পা বাড়িয়ে এগিয়ে চলল সামনে। সদর দরজার সামনেই দাঁড়িয়ে আছেন রুবেনা শেখ। ছেলেকে দেখে ওনার হাসি রীতিমতো উপচে পড়ছে। আলগোছে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে তাসফিন। মিস ইউ ডার্লিং, হেসে ফেলল রুবেনা শেখ। তৎক্ষণাৎ আগমন ঘটে রিজওয়ান শেখের। আমার বউকে ডার্লিং ডাকছো বেয়াদব। সহসা হেসে ফেলল তাসফিন। বাবাকে আলিঙ্গন করে খুবই সম্মানের সহিতে। তোমার বউ আমার কলিজা আব্বু, তাই কথাবার্তা সাবধানে বলবে। চক্ষুদয় সূচালো করে তাকালো। তুমি সাবধান, নিজের বউয়ের কাছে যাও। আব্বু। চমৎকার হাসল রিজওয়ান শেখ। এসো ভেতরে। মিস্টার রিজওয়ান শেখ ফিলিং জেলাস? ছেলের কথায় টনক নড়ে ওঠে রিজওয়ান শেখের, চোখ পাকিয়ে তাকালেন তিনি। ওষ্ঠ বাঁকিয়ে হাসল তাসফিন। দুজনের কাণ্ড দেখে হু হু করে হেসে উঠলেন রুবেনা শেখ। রাইমা শেখ এগিয়ে এসে ছেলেটাকে আদরে জড়িয়ে নিলেন। সৌহার্দ্য মৃদু হেসে সবার সাথে ভাব বিনিময় করে রুমে চলে গেল। কেমন আছো চাচি? মলিন হাসেন রাইমা শেখ, মৃদু স্বরে বলেন। আমি ঠিক আছি তাসফিন, তুই কেমন আছিস? এই তো ভালো। চাচা কোথায়? ও তো কাজে বেরিয়েছে। তাসফিন আর কিছু বলল না। নীরব রাত, চারপাশ নিস্তব্ধ, যেন বাতাসও নিঃশব্দে বইছে। একাকী এক আগন্তুক ধীর পায়ে এগিয়ে যাচ্ছে অন্ধকার গোডাউনের দিকে।
তার জুতোর ঠকঠক শব্দ নীরবতা ভেঙে দেয়, প্রতিধ্বনি তোলে দেয়ালের গায়ে। গোডাউনের বিশাল লোহার দরজার সামনে দাঁড়িয়ে মুহূর্তকাল থামে সে, যেন কিছুর অপেক্ষায়। তারপর দরজাটা ধীরে ধীরে ঠেলে ভেতরে প্রবেশ করে। অন্ধকারে মিশে থাকা নিঃশ্বাসের শব্দ শোনা যায়। ভেতরে আরেকজন আছে। ছায়ার গভীরে লুকিয়ে থাকা সেই অচেনা সত্তা প্রতীক্ষা করছিল তার, নাকি সেও অজানা রাত অঙ্কে জমে আছে। লোকটি ভেতরে ঢুকতেই দরজার কপাট ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, যেন বাতাসও নিঃশ্বাস আটকে রেখেছে। ঘরটা স্যাঁতস্যাঁতে, দেয়ালের গায়ে ছোপ ছোপ দাগ, কোণ ঘেঁষে পড়ে থাকা কাঠের বাক্সগুলো কালের সাক্ষী হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। হঠাৎ কোথাও যেন একটা সামান্য নড়াচড়ার শব্দ হয়, শ্বাস টেনে নেওয়ার মতো ক্ষীণ, অথচ স্পষ্ট। লোকটি থমকে দাঁড়ায়। কে? তার কণ্ঠস্বর গভীর কিন্তু শান্ত। অন্ধকারের ভেতর থেকে আরেকজন ধীরে ধীরে সামনে আসে। ম্লান আলোয় মুখটা স্পষ্ট হয়, চোখ দুটো সতর্ক, মুখের রেখাগুলো কঠোর। তুমি এসেছ? প্রশ্নটা বাতাসে ভেসে থাকে। উত্তরের অপেক্ষায় যেন চারপাশের নীরবতা আরো ঘনীভূত হয়ে ওঠে। তুমি ডেকেছ এখানে? বন্ধ ঘরে থাকা দ্বিতীয় লোকটি হাসল, তার হাসি ভারী খাচ্ছে দেয়ালের পিঠে। আমার জিনিসগুলো কোথায়? আতঙ্কে কপালে ঘাম মেঘছে প্রথম লোকটির। তুমি তো জানোই কি হয়েছে। আমি চেষ্টা করেছিলাম কিন্তু তা সম্ভব হয়নি, তাই তো। আর সেটা কার জন্য? ওই নেভিদের জন্য। হা, দেখো তুমি টেনশন করো না, আমি সবটা সামনে নেব। জাস্ট কিছু দিন সময় লাগবে। তর্জনী আঙ্গুলের ইশারায় তাকে যেতে বলল। ইজি চেয়ারে বসে আছে দ্বিতীয় লোকটি। মস্তিষ্ক ডুবে আছে নিছক ভাবনায়। অস্ত্র চাই, সেগুলো দিলেই টাকা আসবে, আর তা মোটেও হতে দিচ্ছে না ওই অফিসারগুলো। কিন্তু সে তো সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়, খুব শীঘ্রই হেস্তনেস্ত করেই ছাড়বে। আর যাকে দায়িত্ব দিয়েছে সে যদি না পারে তাহলে তাকেও শেষ করে দেবে আগন্তুক। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, চারপাশ নিস্তব্ধতার চাদরে ঢাকা। দূর অন্ধকারের গহ্বরে ঘুমিয়ে আছে শহর, কেবল বৃষ্টির একটানা ঝোড়ো ঝোড়ো শব্দ বেজে চলেছে, যেন ক্লান্তিহীন এক সুর। গাছের পাতায়, জানালার কাছে, ছাদের কার্নিশে জলকণারা ঝরে পড়ছে অনবরত। পথঘাট ভিজে চকচক করছে, স্ট্রিটলাইটের আলোয় জলে প্রতিফলিত হচ্ছে এক রূপকথার মায়াবী আভা। দূরে কোথাও বাজ পড়লে মুহূর্তের জন্য বিদ্যুতের ঝলকানিতে উদ্ভাসিত হয় চারদিক, তারপর আবার গভীর অন্ধকার গ্রাস করে সবকিছু। খট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করল তাসফিন। বিছানায় বসে ছিল ফারাহ। চোখাচোখি হয় দুজনের। বাইরে তখনও বৃষ্টি ঝরছে, একটানা, থেমে থেমে, কখনো প্রবল, কখনো মৃদু। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, অথচ বন্ধ ঘরের ভেতর দুজন মানুষ, নীরব অথচ স্পষ্ট অনুভূতিতে বাঁধা। একটা ছোট্ট বাতি জ্বলছে কোণের টেবিলে, তার ক্ষীণ আলোয় মানুষের ছায়ারা লম্বা হয়ে পড়েছে দেয়ালে। জানালার কাছে বৃষ্টির ফোঁটা লেগে এক অদ্ভুত সঙ্গীত বেঁধেছে, যেন বাইরে প্রকৃতি কথা বলছে আর ভেতরে দুটি হৃদয় চুপচাপ শুনছে সেই ভাষাহীন সুর। তাদের চোখে কোনো তাড়াহুড়ো নেই, ঠোঁটের কোণে অজানা এক নীরবতা, হয়তো কিছু বলার আছে, হয়তো কিছুই বলার নেই। সময়ের হিসাব মুছে গেছে, যেন এক স্থির মুহূর্ত, যেখানে কেবল তাদের শ্বাস প্রশ্বাসের শব্দ আর বৃষ্টির একঘেয়ে ছন্দ। কি ম্যাডাম, লুকিয়ে লুকিয়ে আছেন কেন? হাস্কি টুনে বলা কথাটা তীব্রভাবে কর্ণ স্পর্শ করল। কণ্ঠনালী কাঁপছে ফারার। তার কি করা উচিত? পাশ কাটিয়ে ব্যালকনিতে এগিয়ে গেল ফারাহ, সফেদ পর্দাগুলো দুলছে। বৃষ্টির ঝপটা এসে বারবার ছুঁয়ে দিচ্ছে তাকে। ভুল করে ফেলল সেই ফারাহ, তুই এত গাধা কেন বলতো? ওই ম্যাডাম শুনেন তো, ডাকবেন না একদম। আমি কিন্তু আপনাকে আজকে মেরেও দিতে পারি। ফিচলে হাসে তাসফিন, শার্টের স্লিভ গোটায় ধীরে ধীরে টান টান হয়ে দাঁড়ালো। গলা খাকা দিয়ে এগুতে এগুতে বলল, আমাকে মারার সাহস আছে তো? অবশ্য থাকার কথা, যেহেতু একজন লেফটেন্যান্ট কমান্ডারের ওয়াইফ তুমি। মুখ বাঁকালো ফারাহ। খুঁজে পেল না কি করবে না কি বলবে। অহেতুক ব্যালকনিতে থাকা টবগুলো উপরে তুলতে লাগল। আপনি সবসময় একই কাজ করেন লেফটেন্যান্ট সাহেব। প্রথম দিন যেটা করেছেন দ্বিতীয় বিয়ের দিনেও একই কাজ করেছেন। আপনি কি ভাবছেন আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি? উহু, কখনো না। চলে যান আপনি। ম্যাডাম, রুমটা কিন্তু আমার, দখল করে বসে আছেন আপনি। থতমত খেয়ে গেল ফারাহ। বলেই বসেছে রুমটা এই পচা পুরুষের। ঠিক আছে, আমিই চলে যাচ্ছি। হু। মুখ বাঁকিয়ে ব্যালকনি থেকে আসতে লাগলো ফারাহ। কোমল স্পর্শ পেয়ে চমকালো ফারাহ, নিজ হাত কারো বুকের বাপাশে অনুভব করতে পারছে সে। ধুকপুক ধুকপুক শব্দটি শুনলেও বক্ষস্থল কম্পিত হচ্ছে তার।
অস্থির চিত্তে সরতে চাইল। চোখ বন্ধ করো, বুকে মাথা রেখে আমার হৃদয় স্পন্দন শুনো সুখ। নারী সত্তা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ফারার। পৃথিবীতে এই শব্দটি কি সবচেয়ে সুন্দর? আজ ফারার নিকটে এই পুরুষের হৃদয় স্পন্দন এত সুন্দর শুনতে লাগছে কেন? নিজেকে পুরুষ বক্ষে দেখে ছটপট করতে লাগলো। আপনার হৃদয় স্পন্দন খুব বাজে, মাংসপিণ্ড লাফাচ্ছে কেন? বাচ্চাদের মতো কথা। দারুণ লাগলো তাসফিনের নিকটে। আলগোছে হাঁটুর নিচ দিয়ে পা গলিয়ে কোলে তুলে নিল তাকে। হৃদয় স্পন্দন খুব বাজে, লাফাচ্ছে আপনার সান্নিধ্য পাওয়ার জন্য সুখ। লজ্জায় আতকে অতিষ্ঠ হয়ে উঠেছে ফারাহ। নির্লজ্জ পুরুষ, তাই তো বেফাস কথাবার্তা বলে তাকে। সে কি বুঝে না তাতে নারী সত্তা কাঁপিয়ে তুলে অনায়াসে। শুনো ম্যাডাম, আমাকে আটকালে ফলটা কিন্তু মোটেও ভালো হবে না। আর হ্যাঁ, ভুলে গেলেন যাওয়ার সময় কি বলছিলাম? আমার সব সুখ আপনার মাঝে গচ্ছিত আছে। এবার ফেরত দেন শোধসমেত। চঞ্চল কিশোরী আটকে দেওয়া হয়েছে শিকলে। উহু, তাকে নয়, তার মনকে। কথায় মেলারা আজ বিদায় নিয়েছে, অধর দুটিতে যেন অদৃশ্য টেপ লাগিয়ে দিয়েছে কেউ। লজ্জায় নিমজ্জিত অন্তঃস্থল। এত লজ্জা রাখবে কোথায় সে? কি ম্যাডাম কথা বলেন? দুরু দুরু অনৈতিক হৃদয় স্পন্দন, এই হৃৎপিণ্ডটা আজ ধোকা দিচ্ছে। কেমন ধুকপুক করছে এটা যদি তাসফিন শুনতে পায় তাহলে কি হবে? অন্ধকার স্বর্গ, এক চিলতে আলো নেই কোথাও, বক্ষ মাঝে এক অষ্টাদশীকে আঁকড়ে ধরে আছে সুদেহী তাসফিন। বলিষ্ঠ হাতের বাঁধনে জোড়ায় ফারাহ। টুকরো টুকরো চুমু এঁকে দিচ্ছে ললাটে। হৃদয় দোলা লেগেছে, তলপেটে থাকা প্রজাপতিগুলো উড়তে চাইছে। স্বামী আদর বুঝি এটাই? হয়তো। কমফোর্টার টেনে ঢেকে নিল নিজেদের। গুটিসুটি হয়ে শুয়ে রইল ফারাহ। সুখ, জি, ঘুমাবো। চোখ দুটো ছোট হয়ে এলো ফারার। ঘুমাক, কিন্তু ফারাহকে বলছে কেন? সে কি করবে? ঘুমান। চ শব্দটি বিরক্তের ন্যায় উচ্চারণ করে তাসফিন। ছোটদের বিয়ে করা আরেকটা ঝামেলা। তাদের বুঝাতে বুঝাতে অর্ধেক জীবন শেষ। উফতাল বউটা কবে বুঝবে তাকে? হাঁটুর বয়সী এই মেয়েটা তাকে সামলানোর ক্ষমতা রাখে না, অথচ নিজের সবটা তার উপর ছেড়ে দিয়েছে লেফটেন্যান্ট যে। বুকে ঘুমাবো তুমি শো। আহাম্মক বনে গেল ফারাহ, তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে। আকস্মিক লজ্জা অনুভব করল, ওমা, তাসফিন কি তার বুকে মাথা রেখে ঘুমাবে? ইস, কি লজ্জা, একদম সিনেমা হয়ে গেল। দম আটকে মারা যাবে কি সে? কি হলো শো? ন আপনার লজ্জা করে না ছোটদের বুকে ঘুমাতে? উফ বউ, উফ স্বামী। থমকালো তাসফিন, বেফাস কথায় নিজেও থতমত খেয়ে গেল ফারাহ। হো হো করে হেসে উঠল তাসফিন। ম্যাডাম কি বললেন আবার বলুন। থম মেরে গেল ফারাহ। ভুলবশত সেও স্বামী বলে ফেলেছে। ইস, কি লজ্জা। আমি কিছু বলিনি, কিন্তু আমি তো স্পষ্টই শুনতে পেয়েছি। সরি, সে এগেইন। আর বলবো না, আবার বলতে হবে। উহু, হু, বলতে তো আপনাকে হবেই ম্যাডাম। হুট করেই ফারাহকে সাপের মতো পেঁচিয়ে নিল তাসফিন। আতকে উঠে ফারাহ অসহায় মুখ করে তাকালো তার দিকে। তাসফিন তো ছেড়ে দেওয়ার পাত্র নয় মোটেও। পরপর গোলাপি পাপড়ির ন্যায়ষ্ঠ জোড়া টেনে নেয় নিজ পুরুষটোষ্ঠ ভাজে। শরীরটা অসাড় হয়ে আসছে তার। কাঁপুনি রোগীর মতো কাঁপছে সে। দীর্ঘ সময় নিয়ে ঠোঁটের ভাজে থাকা মিষ্টি সুধা পান করে নেয়। উন্মাদ তাসফিন, যাকে আটকানোর সাধ্যই নেই ফারার। ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলতে রাখল দুজনেই। চোখ দুটো খিচিয়ে বুজে রেখেছে ফারাহ। ওই ফাজিল লেফটেন্যান্ট সাহেবের দিকে তাকানোর সাধ্য নেই তার। যান আরেকবার প্লিজ, প্লিজ প্লিজ, ওয়ান্স মোর যান। সহসা চোখ মেলে তাকালো ফারাহ, বুকের ভেতর দুরু দুরু কম্পন অনুভব করছে। হাতে ঠেলে দিল অসভ্য কমান্ডারকে। না, ফাজিল লেফটেন্যান্ট সাহেব সরে দাঁড়ান। আই ওয়ান্ট। রাগ নিয়ে বলল তাসফিন। মিয়ে গেল ফারাহ, কাপা স্বরে দূর থেকেই বলল। না, আপনি কেমন জানো? ফিচলে হাসে তাসফিন, গা দুলিয়ে বলল। সমন করে না যান, এসো না। ফারাহ আকস্মাৎ ভ্যাকরে কেঁদে ফেলল, ফুপাতে ফুপাতে বলল। আপনি এমন করছেন কেন? পিট পিট চোখ করে তাকালো তাসফিন, মৃদু হেসে বলল, আচ্ছা, কিছু করব না। বুকে এসো। ফারাহ ভয় পাচ্ছে, ফাঁকা ঢোক গিলে বলল। সত্যি তো? একদম। ফারাহ কাছে আসতেই বুকে টেনে নিল তাসফিন। কপালে উষ্ণ ছোঁয়া এঁকে চোখ বুজে। মনে মনে নিজেকে শুধোয়। তুই এত ভালো হলি কবে তাসফিন? সেই মন তাসফিন, বেচারি সুখ নিশ্চয়ই তাকে ভালো ভাবছে, ইস কি হবে সামনে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। নেভির লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ গভীর রাতে অপারেশন চালিয়ে বঙ্গোপসাগরের মাঝখান থেকে একদল অস্ত্র পাচারকারীকে আটক করেছে।
বাতাসে এখনো লবণাক্ত গন্ধ, জাহাজের ডেকের আলোয় ধরা পড়া পাচারকারীদের মুখ দৃঢ় কিন্তু উদ্বিগ্ন। তাসফিন তাদের মধ্যে সবচেয়ে সন্দেহজনক লোকটিকে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের কক্ষে। রুমটি ছোট, শীতল, একপাশে একমুখী কাচের জানালা। আলোটা ইচ্ছা করেই কিছুটা কমিয়ে রাখা হয়েছে, যাতে অপরাধী মানসিক চাপে থাকে। তাসফিন ধীর পায়ে সামনে এসে দাঁড়ালেন, তার চোখে কঠোর দৃষ্টি। তিনি চেয়ারে বসে কড়া গলায় বললেন, তোমাদের দলনেতাকে এই অস্ত্র কোথায় পাঠানো হচ্ছিল? পাচা রকারি প্রথমে চুপ করে থাকল, তারপর ঠোঁট কামড়ে বলল, আমি কিছু জানি না, স্যার। আমি শুধু মাঝি, আমাকে ভাড়া করা হয়েছে। তাসফিন এক ঝটকায় টেবিলের উপর রাখা কাগজপত্র তার সামনে ছুঁড়ে দিলেন। মিথ্যা বলার চেষ্টা করো না। আমাদের কাছে প্রমাণ আছে, তোমার মোবাইল ট্র্যাক করা হয়েছে। তোমাদের প্রতিটি কথোপকথন রেকর্ড আছে। এখন বলো, অস্ত্র কার কাছে যাওয়ার কথা ছিল? লোকটি ঘামতে শুরু করল, একবার পানির বোতলের দিকে তাকালো। তাসফিন ইশারায় বোতল এগিয়ে দিলেন, পানি খাও, কিন্তু মনে রেখো, মিথ্যে বললে অবস্থা আরও খারাপ হবে। একটু থেমে পাচারকারী অস্পষ্ট গলায় বলল, আমরা শুধু ডেলিভারি দিই, আসল বায়ার কারা জানি না, কিন্তু একজন মানুষ আছে, সবাই তাকে বড় ভাই বলে ডাকে, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। তাসফিন শান্ত গলায় বললেন, ঠিক আছে, বড় ভাই সম্পর্কে যা জানো, সব বলো। তার কণ্ঠস্বরের দৃঢ়তা পাচারকারীকে বুঝিয়ে দিল, আজ মিথ্যে বলে পার পাবে না। লোকটা নিশ্চুপ, একটা কথাও বলল না। আকস্মিক সজোরে ঘাত করল তাসফিন। কন্ট্রোল হারাচ্ছে সে, সৌহার্দ্য দ্রুত গতিতে এগিয়ে গেল। ভাই ভাই কি করছো? গণি দৃষ্টি নিবন্ধ করল তাসফিন, সহসা চুপ করে গেল সৌহার্দ্য। সরি লেফটেন্যান্ট। লোকটাকে আকস্মিক আবারও লাথি বসায় তাসফিন। উল্টো পড়ে যায় লোকটা, কলার চেপে ধরে তাসফিন। বলবি কিনা কে সেই বড় ভাই? রীতিমতো কাঁপছে লোকটা, কণ্ঠনালীতে কথাগুলো আটকে আসছে। আমি কিছু জানি না স্যার, সত্যি বলছি। আবারও ঘাত করতে যায় তাসফিন, নাইম ইসলাম তাকে আটকালো। সৌহার্দ্য টেনে তুলে লোকটাকে, গলা চেপে ধরে তার। কিত সময় পার হতেই কেঁপে কেঁপে উঠে লোকটার পুরুষ শরীর। আকস্মিক মাথা ঘুরিয়ে ফের পড়ে গেল সে। মুখ থেকে সাদা সাদা ফেনা বেরিয়ে এলো। নিঃশ্বাস ত্যাগ করেছে। সক্রিয়া। ব্যালকনিতে দাঁড়িয়ে নৌঘাটিতে ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে উঠছে মানসপটে। কি এসব? সামথিং রং। তার শরীরে কিছুই ছিল না, শুধু হাতে ঈগল পাখির রিংটা ছাড়া। সেটাতে কোনো রকম বিষ পাওয়া যায়নি, অথচ পুরো শরীর নীল হয়ে গেছে। ভোরের আলো ফুটতে শুরু করার মুহূর্তটি অপার্থিব সৌন্দর্যে ভরা। চারদিক তখন হালকা ধূসর, অন্ধকারের চাদর আস্তে আস্তে সরতে থাকে। পূর্ব দিগন্তে মৃদু কমলা আভা দেখা যাচ্ছে, যেন রঙের ক্যানভাসে সূর্য এক টুকরো উজ্জ্বলতা ছড়িয়ে দিচ্ছে। পাখিরা ধীরে ধীরে ডাকে, শীতল বাতাস গায়ে শিহরণ জাগায়। গাছের পাতায় জমে থাকা শিশিরবিন্দু সূর্যের আলোয় মুক্তার মতো ঝলমল করে ওঠে। ঘাসের ওপর খালি পায়ে হাঁটলে শিশিরের শীতল স্পর্শ হৃদয় এক অনন্য প্রশান্তি এনে দেয়। বেঘরে ঘুমাচ্ছে ফারাহ, আকস্মিক হাতে টান পড়ল তার। সুখ উঠো, সুখ, এই সুখ উঠো বলছি। সুখ উঠতে বলেছি। সকাল হয়নি তো কমান্ডার, উঠো তুমি। এক প্রকার ফারাহকে টেনে ঘুম থেকে তুলল তাসফিন। কি হয়েছে আপনার? ভূত দেখেছেন নাকি সকাল সকাল? ডান ভ্রু কুঁচকে নিল তাসফিন। না, আমার ড্রেস বের করো জগিংয়ের। জুতোগুলো রাখা আছে শপে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারাহ। এত সকালে এই পচা লোকটা তাকে এটার জন্য ডেকে তুলেছে? সিরিয়াসলি, আপনি এটার জন্য আমাকে ডেকেছেন লেফটেন্যান্ট সাহেব? তো, তুমি কি ভুলছো আমি সেদিন যাওয়ার সময় কি বলেছিলাম? তার মানে এখন আমি আপনার এসব কাজ করব? তো কে করবে? উঠো। রাগে দুঃখে কষ্টে উঠে দাঁড়ালো ফারাহ। ঘুমটা হয়নি তার, মাথাটা ঝিমঝিম করছে। গুটি গুটি পায়ে এগিয়ে গেল ওয়াশরুমে। ওখানে আলাদা আলাদা কেবিনেট রয়েছে, রয়েছে অনেকগুলো তাক। সুন্দর করে আয়রন করা শার্ট প্যান্ট, অন্য তাকে জুতোগুলো রাখা। ফারাহ জগিং স্যুট বের করে জুতো নিয়ে বেরিয়ে এলো। মুখ গোমরা করে বলল, এই নিন আপনার জগিং স্যুট। বাঁকা হাসল তাসফিন। রেডি হয়ে দ্রুত বেরিয়ে গেল, এটা তার রোজকার কাজ। একজন সৈনিক সে, নিজেকে ফিট রাখতে হবে, তবেই তো রাই করতে পারবে। তাসফিন বেরিয়ে যেতেই বিছানায় গা এলিয়ে দিল ফারাহ। হঠাৎ করে চিৎকার শুনতে পেল। আঁতকে উঠে সে দৌড়ে গেল ব্যালকনিতে। নিচে দাঁড়িয়ে আছে তাসফিন, তর্জনী আঙ্গুল তুলে শাসানোর সহিতে আওড়ালো। এসে ঘুমোতে দেখলে একের পর এক চুমু খাবো। কথাটা বলেই ছুট লাগালো তাসফিন। ঠোঁট উল্টে কেঁদে ফেলল ফারাহ। কি ফাজিল লেফটেন্যান্ট সাহেব!
আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সূর্যের সোনালি আলো গাছের পাতায় ঝিকিমিকি করছে, শিশির বিন্দুদের মুক্তার মতো ঝলমল করে তুলছে। হালকা মেঘের টুকরো নীল আকাশে ভেসে বেড়াচ্ছে, আর বাতাসে ভেসে আসছে তাজা ফুলের মিষ্টি গন্ধ। পাখিরা আপন মনে কিচিরমিচির করছে, যেন এক স্বর্গীয় সঙ্গীতের সুর তুলেছে। চারদিকে এক অদ্ভুত শান্তি, সতেজতা আর উজ্জ্বলতার ছোঁয়া, একটি নতুন দিনের আশায় পরিপূর্ণ এক ঝলমলে সকাল। ব্যাগ গুছিয়ে একদম রেডি স্নেহা। মনে আনন্দের বন্যা বইছে রীতিমতো। এত আনন্দ হবেই বা না কেন? এতগুলো দিন পর ফারাহকে দেখতে পাবে। এই তো আজকে নবীন সহ স্নেহা জনেই ঢাকা যাচ্ছে ফারার কাছে। অবশ্য নবীন বলছে স্নেহাকে কিছুদিনের জন্য রেখে ফের চলে আসবে। এখন দেখা যাক কি হয়। নাচতে নাচতে ড্রয়িং রুমে এলো স্নেহা। ইতিমধ্যেই জয়নাল আহমেদ খেতে বসেছেন, সঙ্গে আছেন সাজ্জাদুল আহমেদ। দুজনেই কেনাকাটা নিয়ে আলোচনা করছে। ছেলের বাড়িতে কি পাঠাবে না পাঠাবে এসব নিয়েই তাদের আলাপ আলোচনা। ভাইয়া নবীন তো বলল জামা কাপড় থেকে শুরু করে ফল মিষ্টি সব কেনা হয়ে গেছে। এখন শুধু তোমার দেখার পালা। জয়নাল আহমেদ খাবারের টুকরো মুখে পুরে বললেন। হ্যাঁ, তা তো ঠিক আছে, কিন্তু আমি ভাবছিলাম যে আমাদের গোয়ালে তো অনেকগুলো গরু আছে, সেখান থেকে যদি তরতাজা গরুর গোশত দেওয়া হয় তাহলে কেমন হবে ব্যাপারটা? সাজ্জাদুল আহমেদ আনন্দের সহিত বললেন। এটা তুমি একদম ঠিক করেছ ভাইয়া, ইদানিং গরুর গোশতের দামটা চওড়া খুব। জয়নাল আহমেদ তৎক্ষণাৎ বললেন। তাহলে এক কাজ করি, নবীনকে বলে ব্যবস্থা করে ফেলি। ঠিক আছে। খাবার শেষ করে উঠে দাঁড়ালো জয়নাল আহমেদ। আরিফা আহমেদ নিজ দায়িত্বে সাজ্জাদুল আহমেদকে ঘরে নিয়ে গেলেন। হাফ ছেড়ে বাঁচল স্নেহা। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে খেতে বসেছে। আগমন ঘটে শায়লা আহমেদের। শুনো, বোনের শ্বশুরবাড়ি যাচ্ছ, ভালো কথা। কিন্তু ওখানে গিয়ে নাচানাচি, লাফালাফি করবে আর সেগুলো আমার কানে আসবে, তখন কিন্তু খবর আছে। যাবে, ঘুরবে কিছুদিন, তারপর ফিরে আসবে। যদি বাদরামি করো তাহলে ফল খুব খারাপ হবে। এই আমি আগে থেকেই বলে দিলাম। রুটির টুকরো মুখে নেওয়ার পূর্বেই হাত থেমে গেল স্নেহার। এইটা কোনো কথা? সে যাবে অথচ মজা করতে পারবে না? হায় রে কপাল! কি রে, খাচ্ছিস না কেন? মায়ের ধমকে হুঁশে ফিরল ফারাহ। ফাঁকা ঢোক গিলে বলল। বলছিলাম কি মা, তুমিই খাও, আমি ফারার বাড়িতে গিয়েই খাবো। চুপচাপ টেবিল ছেড়ে উঠে গেল স্নেহা। সুচালো চোখে তাকিয়ে আছেন শায়লা আহমেদ। কিচেন থেকে কফি কাপ হাতে বেরিয়ে এলো ফারাহ। সোফায় বসে কাজ করছিল সাইফুল। ভাইয়া, আপনার কফি। সৌজন্যমূলক হাসল সাইফুল, হাত বাড়িয়ে কফি কাপ নিয়ে বলল। থ্যাঙ্কস ফারাহ। ফারাহ স্বভাব সুলভ মিষ্টি হাসি উপহার দিয়ে ফের কিচেনে গেল। কিছ সময় পরেই উপর থেকে চিৎকার শুনতে পেল। ফারাহ, ফারাহ কোথায় তুমি? ইমিডিয়েটলি রুমে এসো। হঠাৎ তাসফিনের চিৎকার শুনে বাড়ি শুদ্ধ লোক অবাক হল। কিচেনে থাকা রুবেনা শেখ ভ্রু কুচকে শুধোয়। কি হলো এটা? সকাল সকাল চেঁচাচ্ছে কেন তাসফিন? ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারাহ। এখন আবার কি হলো? লোকটা এভাবে ডাকছে কেন? নূপুর ত্রস্ত পায়ে ছুটে এলো ফারার উদ্দেশ্যে বলে। ফারাহ, তোমাকে তাসফিন ভাইয়া ডাকছে, যাও তো দেখো কি হয়েছে। ফারাহ অপেক্ষা করল না, ত্রস্তবেগে ছুটে গেল। মহারাজ ভঙ্গিতে রুমের এক্সট্রা কাউচের উপর পাতুলে বসে আছে তাসফিন। ইস্পাত কঠিন চোয়াল। আপনি ডাকছিলেন? ব্যস্ত পায়ে ভেতরে প্রবেশ করল ফারাহ। চোখ তুলে তাকালো তাসফিন, দৃষ্টি কঠিন। ভারী স্বরে বলল। বাইরে যাও। কথার অর্থ বুঝতে পারছে না ফারাহ। বাইরে যেতে বলেছি। এই মাত্র তো ডাকলেন। তাহলে এখন? যেতে বলছি বাইরে, দরজার কাছে। ফারাহ চুপচাপ বাইরে গিয়ে দরজার কাছে দাঁড়ালো। এবার পারমিশন নিয়ে ভেতরে এসো। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারাহ। এটা কোনো কথা? গাল ফুলিয়ে ফেলে সে। রাগে দাঁত কটমট করে শুধোয়। আসবো? ইয়েস। রাগে ফুঁসছে রীতিমতো ফারাহ। ভেতরে এলো সে। উঠে দাঁড়ালো তাসফিন, বুকে হাত গুজে বলল। আমার ড্রেস কোথায়? চেঞ্জ করব কখন? কফি কোথায়? আপনার সব তো ওয়াশরুমে আছে, কফিটা তো কিচেনে। ঝটপট গিয়ে ড্রেস বের করো ফার্স্ট। গো হ্যারি আপ। দ্রুত গতিতে দৌড়ে গেল ফারাহ। হাঁপিয়ে যাচ্ছে মেয়েটা। 5 মিনিট আছে হাতে। বাথরুম থেকে কান পেতে শুনল ফারাহ। এটা ঠিক নয়, বদলোক একটা। কান্নায় চিৎকুর দিতে মন চাচ্ছে ফারার। পাগলের মতো এদিক সেদিকে ছুটে সব রেডি করে রাখল ফারাহ। রেডি। টাওয়েল টেনে নিল তাসফিন, দরজার দিকে ইঙ্গিত করে বলল। গো। রেডি হতে হতে যেন কফি নিয়ে এখানেই পাই। গাল ফুলিয়ে নিচে কিচেনে গেল ফারাহ।
কফি রেডি করাই ছিল, সে তো ভেবেছিল তাসফিন নিচে এসে খাবে, অথচ জাদ্রেল লেফটেন্যান্ট সাহেব ইচ্ছে করে এমন করছে। চুপসে যাওয়া মুখখানি নিয়ে কফি হাতে উপরে দোতলায় গেল ফারাহ। সেই আগের মতোই বসে আছে তাসফিন, তৈরি হয়নি। শুধু প্যান্ট ঠিকঠাক ভাবে পরেছে, কিন্তু শার্টের সবগুলো বোতাম খোলা রয়েছে। আসবো? হু। ভেতরে এলো ফারাহ, কফি টেবিলের উপর রাখল। আপনার কফি। কাম ইন সাইড। ভালো বাচ্চার মতো এগিয়ে গেল ফারাহ, নত মস্তকে দাঁড়িয়ে আছে। হলুদ রঙা একটা গোল জামা পরেছে সে। ওড়না দুধারে ক্রস করে পরেছে। বুকের সামনে দুটো ফিতের ডিজাইন করা জামাতে। আকস্মিক সেই ফিতে গুলো টেনে নিজের কাছে নিয়ে এলো ফারাহকে। আতকে ডান হাত পিছন দিকে নিয়ে পিঠের দিকটা চেপে ধরে ফারাহ। সামনের দুটো ফিতে পিছনের ফিতের সাথে বাঁধা রয়েছে। সামনের ফিতেটা টানতেই পিছনের ফিতে খুলে আসে। জামা খরসে পড়তে নেয় ফারার। চেপে ধরল সে। ছাড়ুন ছাড়ুন, খুলে যাচ্ছে। যাক খুলে। ছি, আপনার লজ্জা করছে না আমাকে দেখতে? খুলেনি তো, দেখতেই পাচ্ছি না, খুলে দাও। লজ্জায় চোখ দুটো বড় বড় হয়ে গেল ফারার। কান দিয়ে রীতিমতো ধোঁয়া বের হচ্ছে। ছি, ছাড়ুন আমায়। প্রত্যুত্তরে কিছু বলল না তাসফিন, আরেক দফা ফারাহকে অবাক করে দিয়ে জামাটা নিচে নামিয়ে ফেলল। বড্ড আশ্লেষে মুখ ডুবায় সেখানটায়। গগন কাঁপিয়ে কেঁপে উঠল ফারাহ। অনাঙ্ক্ষিত ভাবতেই তাসফিন তার অনাবৃত বক্ষে পুরুষ ওষ্ঠ ছোঁয়ায়। থেমে থাকেনি সে, ওষ্ঠ জোড়া অগ্রসর হয় নিচের দিকে। হাতে তার গুছানো চুলগুলো খামচে ধরে ফারাহ। চোখ দুটো খিচিয়ে বুজে ফেলল সে। চোখ তুলে তাকালো তাসফিন, ফিসফিসিয়ে হাসকি টুনে বলল, নট ব্যাড। সহসা সরতে চাইল ফারাহ, কোমর পেঁচিয়ে ধরে তাসফিন। আই ওয়ান্ট ইট এগেইন। ফারাহ ছটপট করল, হৃৎপিণ্ড প্রবল বেগে ধুকপুক করছে। গলা শুকিয়ে এলো মুহূর্তের মাঝে। এখন তার কি হবে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ফারাহ। বারবার ওড়না টেনে যথা নিজেকে ঢেকে নেওয়ার চেষ্টা করে চলেছে। রাগে দুঃখে কান্না পাচ্ছে তার। একটা মানুষ এত অবাধ্য কি করে হয় তা নিজের লেফটেন্যান্ট সাহেবকে না দেখলে জানতেই পারত না। মন চাচ্ছে হাত পা ছড়িয়ে কেঁদে ফেলতে। আমি কি হেল্প করব? সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে তাসফিন। ভেজা চুলে এলোমেলো অবস্থা, পরনে শুধু একটা সফেদ টাওয়েল জড়ানো। তাকে টাওয়েল জড়ানো অবস্থায় দেখে চোখ দুটো বড় বড় হয়ে এসেছে। ছি, কি নির্লজ্জ আপনি! এভাবেই চলে এসেছে? সহসা হেসে ফেলল তাসফিন, এলোমেলো চুলগুলো আরও একটু এলোমেলো করে ঠিক ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। আয়নায় তার উদম পিঠ দেখা যাচ্ছে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারাহ। ঠোঁট গোল করে পুরো মুখ ফু দিতে লাগলো ফারাহ। পিট পিট চোখ করে তাকাচ্ছে সে। মিসেস শেখ এভাবে তাকালে তো অন্য রকম ফিল আসে। থম মেরে গেল ফারাহ, তাসফিন ফের বলে উঠে, আসলে তুমি যেভাবেই তাকাও আমি কিন্তু সবসময় মুডেই থাকি। চিকন নাকের ডগা ফুলে উঠেছে ফারার, তেতে উঠল সে। চেঁচিয়ে বলল, আপনি এমন লুচু আগে জানলে কখনো বিয়ে করতাম। পরের বাক্যটি সম্পূর্ণ শেষ করতে পারল না ফারাহ, তার পূর্বেই ওড়না টেনে অনাবৃত বক্ষে ঠাস করে ওষ্ঠ ছুঁয়ে যায় তাকে। কথাটা উড়ে গেছে ফারার। এক প্রকার হিসহিসিয়ে বলল তাসফিন। পরের বার চেঁচিয়ে কথা বললে ডিরেক্ট হোটে। মুখ গোমরা করে বেরুতে যায় ফারাহ, পিছনে ডাকে তাসফিন। জান, ড্রেস বের করে দিয়ে যাও। নাক ছিটকায় ফারাহ। তর্জনী আঙ্গুল তুলে শাসানোর সহিতে আওড়ালো। ট্রেনিংয়ে নিজের কাজ নিজে করতে শেখায়নি? নিজেরটা নিজে করুন, পারবো না করতে আমি। বাট আমার তো এখন ফুটফুটে বউ আছে সুখ। সেই করবে সব কাজ। কচু করবে। আমি যাচ্ছি আম্মুর কাছে আপনার সম্পর্কে নালিশ করতে। আপনি আমাকে ঘরেও ঢুকতে দেন না পারমিশন ছাড়া। ফাজিল লেফটেন্যান্ট। ওই সুখ দ্বারা। ফারাহ দাঁড়ালো এক দৌড়ে নিচে। সহসা হেসে ফেলল তাসফিন, বউটাকে যা লাতে ভীষণ ভালো লাগে তার। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রোদে মাখো মাখো দুপুর। আকাশে এক ফোঁটা মেঘ নেই, রোদটা যেন চোখ ধাঁধানো সোনার পাতার মতো ঝলসে উঠছে। গাছের পাতাগুলো তেতে আছে, হালকা বাতাস এলেও গরম যেন থামতেই চায় না। রাস্তার দিকে তাকালে দেখা যায়, পথচলতি মানুষজন ছাতা মাথায় বা গামছা দিয়ে মুখ ঢেকে হাঁটছে। রিকশাওয়ালারা ধীর গতিতে চালাচ্ছে রিকশা, যেন গরমে হাঁপিয়ে উঠেছে। দূরে কিছু কুকুর ছায়ার খোঁজে গাছের নিচে গুটিসুটি মেরে বসে আছে। বাড়ির বারান্দা থেকে বাইরে তাকালে দেখা যায়, উঠোনটা যেন উত্তপ্ত হয়ে আছে, গাছের ছায়াগুলো ছোট হয়ে গেছে। দেওয়ালে রোদের ঝাপটা পড়ে যেন আরও উজ্জ্বল লাগছে। বারান্দার কোণে রাখা ফুলের টবের মাটি ফেটে চৌচির, ফুলগুলোও ক্লান্ত হয়ে পড়েছে। গরমের দাপটে যেন চারপাশ স্থির হয়ে আছে, শুধু মাঝে মাঝে কোথাও একটা চিল উড়ে যায় ধীর গতিতে, রোদের সঙ্গী হয়ে।
আহহ আহহ আম্মু, আপনার ছেলে আমাকে দৌড়ায় শুধু শুধু। হাত পা ছড়িয়ে রীতিমতো কাঁদতে শুরু করেছে ফারাহ। এই তো সকাল থেকে ফারাহকে অহেতুক তাসফিন দৌড়াচ্ছে। রুবেনা শেখ আহাম্মক বনে গেলেন। কি বলবে এখন? তাসফিন হঠাৎ এমন করছে কেন? এক গ্লাস পানি নিয়ে এগিয়ে এলো নূপুর। এই নাও খাও, একটু ঠান্ডা হওয়ার এই কান্নাটা থামাও। গাল ফুলিয়ে বসল ফারাহ। ঝুমুর আপুকে ডেকে দাও। ঝুমুর ব্যাগপত্র নিয়ে নিচেই এসেছিল। ফারাহকে কাঁদতে দেখে কিঞ্চিত অবাক হল। সকাল থেকে সে নিজের অনলাইন ক্লাস নিয়েই ব্যস্ত। সে কি করে জানবে বাড়িতে কি হয়েছে? কি হচ্ছে এখানে? ফারাহ কাঁদছে কেন? বলতে বলতে এগিয়ে এলো ঝুমুর। নূপুর সবটা বলল তাকে। অট্টহাসিতে ফেটে পড়ে ঝুমুর। তার হাসির কারণ বোধগম্য নয় ফারার নিকটে। আপু, তুমি হাসছো? আরে চিল ভাইয়া, অহেতুক তোমাকে জ্বালাচ্ছে। বুঝতে পারছো না? বাই দা ওয়ে, আজকে না তোমার নবীন বরণ অনুষ্ঠান। যাবে কখন? এত সব কিছুর খেয়ালে ফারাহ বলেই বসেছে সে আবার কলেজে ভর্তি হয়েছে। এ মাসে তো কিছুই রেডি করেনি। রুবেনা শেখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কি রে ফারাহ, তোর সব কিছু রেডি তো? চোরা চোখে তাকায় ফারাহ। আসলে আম্মু, আমি না বলেই গিয়েছি। কপাল চাপড়াচ্ছে রুবেনা শেখ। হায় কপাল, কি করিস তুই? আচ্ছা নূপুর, ওকে একটা ভালো শাড়ি বের করে দেয়। আর হ্যাঁ ঝুমুর, তুই ওকে রেডি করিয়ে সাথে নিয়ে যা। ফারাহকে নিয়ে রুমে গেল ঝুমুর। হালকা বেগুনি রঙের শাড়ি বের করে দিল ঝুমুর। সাথে ছোট ছোট টপ রিং। এই নাও, তাড়াতাড়ি শাড়িটা পরে রেডি হয়ে নাও। আমাদের যেতে হবে। ফারাহ এক গাল হেসে রেডি হতে চলে গেল। বেগুনি শাড়ির নরম ভাঁজে সে যেন সন্ধ্যাতারার মতো জ্বলজ্বল করছে। সাজসজ্জায় কোনো বাড়াবাড়ি নেই, শুধু একরা সনাবিল স্বাভাবিকতা। চোখে কাজলের সামান্য ছোঁয়া, কিন্তু তাতেই যেন গভীরতা বেড়ে গেছে কয়েক গুণ। ঠোঁটে হালকা রং, ঠিক যেন গধূলির আকাশে ছড়িয়ে থাকা সূর্যের শেষ আলোর রেখা। তার খোলা চুল বাতাসে উড়ছে অবাধ্য ঢেউয়ের মতো। কপালের ছোট্ট টিপ, কানের মৃদু দুল, আর হাতে একজোড়া চুড়ি, কোনোটাই জাকালো নয়, তবু সবকিছু মিলিয়ে সে এক অসম্ভব সুন্দর দৃশ্যপট তৈরি করেছে। তার সাজ যেন এক চাঁদনি রাতের গল্প, যেখানে বাড়তি আলো নেই, নেই কোনো মেকি চাকচিক্য, শুধুই নীরব সৌন্দর্যের এক চিরন্তন ছোঁয়া। দরজার কাছে দাঁড়িয়ে সবটা সূক্ষ্ম চোখে পরখ করে নিচ্ছে এক পুরুষ। থমকালো সে, হৃদয় স্পন্দন প্রবল বেগে ছুটে চলেছে। কণ্ঠনালী কাঁপছে তার। দরজায় টোকা দিতেই আয়না থেকে দৃষ্টি সরিয়ে সেদিকে তাকালো ফারাহ। হাতের মধ্যে এখনো সেফটি পিন রয়েছে, নিচের অংশটুকু সামলাতে হিমশিম খাচ্ছে সে। বারবার মনে হচ্ছে পেট দেখা যাচ্ছে। কাজল চোখের চাহনিতে ফের স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রইল তাসফিন। আপনি ভেতরে আসবেন? বোধ ফিরে পেল তাসফিন, গোপনে নিঃশ্বাস ফেলে এগিয়ে এলো। রেডি? শেষ সেফটি পিনটা লাগিয়ে নিজেকে আয়নায় এক নজর দেখে বলল। জি, এইবার রেডি। ওয়ার্ডরোবের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। তা ম্যাডাম, এত সাজগোজ, আজকে আপনার নবীন বরণ অনুষ্ঠান তাই তো? একনাগাড়ে উপর নিচে মাথা দোলায় ফারাহ। চোখগুলো ছোট হয়ে এলো ফারার। কিন্তু এত সাজের কি আছে? বিয়েতে তো আর যাচ্ছ না? আরে না, কোথায় সাজগোজ করলাম? দেখুন তো, সাজগোজ করিনি তো। পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে নিল তাসফিন। সত্যি তো মেয়েটার সাজসজ্জা বলতে তেমন কিছুই নয়, তারপরেও কেমন একটা হাসফাস লাগছে তার। উহু, বুঝলাম, কিন্তু এত সুন্দর বিবিকে দেখে তো যে কারো নজর বদলে যেতে পারে, তাই নয় কি? কিছ সময় ধরে এক নজরে তাকিয়ে রইল ফারাহ। তাসফিনের ভাবান্তর বোঝা দেয়। মেদহীন উদ্রে বলিষ্ঠ হাতের স্পর্শ পেয়ে মোচড়া যাচ্ছে সে। উফ, সে এগেইন। চুপটি করে গেল ফারাহ। আলগোছে শাড়িটা দিয়ে আপত্তিকর কিছু অংশ দেখা যাচ্ছিল, তা ঢেকে দিল তাসফিন। ছুঁয়ে দিল কানের লতি। ফিসফিসিয়ে বলল। আমি কে? লেফটেন্যান্ট কমান্ডার। উহু, তোমার কে? স্বামী। তুমি কে? ফারাহ। উহু, হয়নি। বউ। তোমার কাছে আমার কি আছে? ভাবনায় পড়ে গেল ফারাহ। কি আছে? চমকে উঠে সে। সুখ আছে। চমৎকার হাসল তাসফিন, গালে গাল ছুঁয়ে বলল। তাহলে দিয়ে দাও আমার সুখ। লজ্জায় আর্স্ট হয়ে যায় ফারাহ, শুকনো ঢোক গিলে বলল। আমাকে যেতে দিন না। উহু, বাসর বাসর ফিল পাচ্ছি। চলো বাসর করি। চোখ বড় বড় করে তাকালো ফারাহ, তাকে আরো এক দফা অবাক করে দিয়ে বলল। ফরগট টু ব্রিং ইট টুডে, থিঙ্ক উই ক্যান সারভাইভ দ্য ওয়েডিং নাইট উইদাউট ইট। হাঁসফাঁস করছে ফারাহ, মিনমিনে গলায় বলল। কলেজে যাব, ছেড়ে দিন না। ওকে, বাট আমার সুখ, সেটা যেন অক্ষত থাকে। আমি যাব রিসিভ করতে। গুড বাই। এক মুহূর্ত অপেক্ষা করল না তাসফিন, বেরিয়ে গেল দরজা দিয়ে। নিজেকে দেখে অদ্ভুত লাগছে ফারার। এমন মনে হচ্ছে সর্বাঙ্গে মিশে গেছে তাসফিন।
ধাতস্থ করে সেও বেরিয়ে যেতে লাগলো, হঠাৎ করেই তাকে ফের টেনে ধরল তাসফিন। ঠোঁটকা ম রে হাসল সে। আকস্মিক অবাক করে বলল, সুখ সুখ, তোমাকে টেস্ট করতে মন চাচ্ছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ফারাহ, কি ঠোঁটকাটা লোক সে। হাত মুছড়ে ছুটিয়ে নিল ফারাহ। দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। শব্দ করে হেসে উঠল তাসফিন। যখন ধরবে তখন তার ফুটফুটে বউটার কি হবে, ভাবতেই হেসে ফেলছে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বিকেল টামলান। গাড়ি চলছে ভৌ ভৌ করে। মুখ গোমরা করে সিটে বসে আছে ফারাহ। পুরুষ চোয়াল শক্ত হয়ে আছে তাসফিনের। অনেকক্ষণ ধরে দুজনেই চুপ, কারো মধ্যে কোনো কথা নেই। পেট গুড়গুড় করছে ফারার। কথা বলতেই হবে, এভাবে চলা যায় না। এই শুনুন, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝবেন না। আমি তো কিছুই করিনি, ওটা তো শিট। স্টিয়ারিংয়ে সজোরে ঘাত করল তাসফিন। আমি এমন করছেন কেন? কেন বে, আশিককে খুব মনে ধরেছে? লিসেন, আজকেই আমাদের বাসর হবে। আমার না আর ধৈর্য নেই। সময় দিয়েছিলাম কিন্তু এখন আর কোনো সময় দেব না। গাল ফুলিয়ে বসে ফারাহ। সে কি করল? যা করেছে সেই কলেজের ফাজিল আর্দ্র ছেলেটাই তো করেছে। কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল, বন্ধু বলতে নতুন জন ছুটেছে ফারার কপালে। রাহা, নেহা, জনেই স্কুল লাইফের বন্ধু। অবশ্য ফারার সাথে চট করেই মিশে গেছে। হলো রুমের ভেতরে ছেলেদের লাইন লেগেছে রীতিমতো। অনেকেই ভেতরে যাচ্ছে না, বাইরে দাঁড়িয়ে আড্ডা দিতে ব্যস্ত। ফারাহ, রাহা এবং নেহা তিনজনে মিলে ভেতরে প্রবেশ করল। আচ্ছা ফারাহ, তুই নাকি মিঙ্গেল? নেহার কথায় ভিমড়ি খেল ফারাহ। সে মিঙ্গেল এটা তাদের কে বলল? তোদের কে বলল? ভ্রু কুঞ্চিত করল রাহা। তার মানে সত্যি? আরে ভাই হ্যাঁ সত্যি, কিন্তু কথা হচ্ছে এই বয়সে বিয়ে করলি কেন? নিশ্চয়ই ওর ফ্যামিলি জোর করে বিয়ে দিয়ে দিছে। নেহা আর রাহার কথা শুনে ভীষণ হাসি পাচ্ছে ফারার। আরে থামো তোরা, উফ, এত দিন সবাই বলতো আমি বাচাল, এখন তো আম্মুকে এখানে এনে তোদেরকে দেখিয়ে বলা উচিত আমি বাচাল নই। অনুষ্ঠান শেষে গেইটের কাছাকাছি গেল ফারাহ, আকস্মাৎ আগমন ঘটে আর্দ্রর। কি গো সুন্দরী, চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম। হ্যালো মিস্টার, নিজের বিহেভিয়ার ঠিক করতে শিখুন। সহসা হেসে ফেলল আর্দ্র। আরে আরে, তুমি তো দেখছি রেখে যাচ্ছ। বিরক্ত হয়ে পাশ কাটিয়ে যেতে চাইল ফারাহ, কিন্তু আর্দ্র তা হতে দিল না। এই ফারাহ, শোনো, যাচ্ছ কোথায়? আমারা ফ্রেন্ড তো হতেই পারি। আবারও জন সামনাসামনি। তর্জনী আঙ্গুল তুলে শাসানোর সহিতে আওড়ালো। দেখুন, আমার কোনো ইচ্ছে নেই বন্ধু হওয়ার। আরে ফারাহ, তুমি যেমনটা খারাপ ভাবছো আমি কিন্তু তা নই, আসলে আমি তো দুষ্টুমি। ঠাটিয়ে একটা চড় পড়ল আর্দ্রর গালে। আতকে উঠে ফারাহ। হাতের মালিককে দেখে থতমত খেয়ে গেল সে। লেফটেন্যান্ট সাহেব, হেই ইউ বাস্টার্ড, হাউ ডেয়ার ইউ। তাসফিন এগিয়ে যেতে নিলে টেনে ধরে ফারাহ। আহাম্মক বনে গেল আর্দ্র। ছাড়ুন ছাড়ুন, কি করছেন এসব? রাগে ফুঁসছে তাসফিন। ফারাহ আটকাতে পারছে না। ফারাহকে টেনে গাড়িতে বসালো তাসফিন। ভয়ে হাত পা রীতিমতো কাঁপছে। আর্দ্র ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, তাকে মেরে চলে গেল। ধুলো উড়িয়ে গাড়ি এগিয়ে চলেছে, রাস্তার দুই পাশে থেমে থাকা অসংখ্য গাড়ির সারি হর্নের শব্দে আকাশ ভারী, ক্লান্তিকর জ্যামের ভেতরেও এই গাড়ির একরকম দাপটে উপস্থিতি। গাড়ির চাকায় ধুলো উড়ছে, যেন পেছনে ফেলে যাচ্ছে এক অস্থির শহরের উত্তাপ, মানুষের ব্যস্ততা, আর অপেক্ষার দীর্ঘশ্বাস। গাড়ির জানালায় সূর্যের আলো এসে পড়ছে ভাবে, গাড়ির ভিতরে থাকা মানুষটার চোখে পড়েছে ক্লান্তি আর কিছুটা তাড়াহুড়োর ছায়া। তার সামনে থাকা জ্যাম যেন এক বিশাল বাধা, আর ধুলো যেন তার ছুটে চলার একরকম প্রতিবাদ। গাড়ি ঘুরায় তাসফিন। ফারাহ হাঁসফাঁস করছে। এতে এত রাগ করার কি আছে? বাড়ি যাই, এরপর খবর করব আপনার ম্যাডাম। দেখবেন তাসফিন কি জিনিস। ভয়ে বুকের ভেতর মোচড় দিচ্ছে ফারার। সে করলটা কি? শুনুন না, সত্যি বলছি আমি কিছু করিনি, পাক্কা প্রমিজ। রিয়েলি? সজোরে ব্রেক কষে তাসফিন। ভয় পেয়ে গেল ফারাহ। চোরা চোখে তাকায় তাসফিনের দিকে। কিছু বলবে, ঠোঁট নাড়াতে চায়, আকস্মাৎ তাকে পেঁচিয়ে কোলে টেনে নিল তাসফিন। ভয়ে কুকড়ে যাচ্ছে মেয়েটা। তাসফিন অপেক্ষা করল না, মুখ ডুবিয়ে দিল বক্ষ ভাঁজে, সজোরে দাঁত বসিয়ে দেয় নিজের। গগন কাঁপিয়ে চিৎকার করে উঠে ফারাহ। পরক্ষণেই সরে গেল তাসফিন। থমথমে মুখ করে ফের ড্রাইভিং শুরু করে। নিজেকে বড্ড অসহায় লাগছে ফারার, পারছে না সে হাত পা ছড়িয়ে কেঁদে ফেলতে। ব্যথায় জান যায় যায় অবস্থা তার।